সকাল থেকেই হেতিজা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন, এত কাঁদছেন যে শেষে শরীরটাই ভেঙে পড়েছে। বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। প্রেমা তার পাশেই বসে আছে চুপচাপ, কিন্তু মনের ভেতর অদ্ভুত একটা ভার জমে আছে। আজ মেহরাব আবারও পাবনা চলে গেছে। প্রেমা ওকে সত্যি ভালোবাসতো না, কিন্তু এখন কেন জানি বুকের ভেতরটা হা হা করে উঠছে। দূরে চলে যাওয়া কি এত কষ্টের? শেষবার দেখা হয়েছিল ছাদে, অভিমান মেশানো গলায় মেহরাব বলেছিল, তুমি আমার ভালোবাসা বুঝলে না প্রেমা। যেদিন বুঝবে তোমার প্রাণ তখন আমায় খুঁজবে, কিন্তু তখন আমি থাকবো না, খোদার কসম। পাবনায় কাজ ফেলে এসেছিল সে, ফিরবে কি আর কোনোদিন? এখন কেন এত মায়া হচ্ছে, তখন কেন হলো না? প্রেমা তাকালো তার অসুস্থ মায়ের দিকে। আজ ভোরে প্রত্যুষ ভাই দেশ ছেড়ে গেছে। তার মিশনে যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু তৃষার জন্য সে যায়নি। ভেবেছিল সংসার করবে, পরে যাওয়া যাবে। কিন্তু যখন সবকিছু ভেঙে গেল, তখন এই দেশে থেকে আর লাভ কি? মিশনটা 1 বছরের, 1 বছর পর সে ফিরবে। মা ভোরবেলায় কাঁদছিল, বিলাপ করছিলেন, তবুও কিছু করার ছিল না। এখানে থাকলে না সে ভালো থাকতে পারবে, না তার প্রিয়জন। বাইকে করে কক্সবাজার আসতে সময় লাগে 3 ঘন্টার মতো। তৃষা এবার নিজের বাইকটা আর নিয়েও নিল না। স্বামীর পেছনে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরার মজাই আলাদা। শিমলা আর অঙ্কুরও পাশে এসেছে। আজকে তৃষা শিমলাকে অনেকক্ষণ বোঝালো, অনেক হয়েছে, এবার অঙ্কুর আর শিমলার কিন্তু উচিত বাড়ির মানুষের সম্ভব কথা বলে ঝামেলা সব ঠিকঠাক করা। শিমলা সায় মেলালো, হয়তো কথাটা জলদি কানে নেবে, নিলেই ভালো। কক্সবাজারে এসে প্রথমে ঘুমিয়ে নিল, ঘুরতে বের হবে সন্ধ্যায় উঠে। আগে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিতে হবে। এমনিতেই বাইকে বসে এতটা পথ আসতে গিয়ে পাছা পুরো তক্তা হয়ে গেছে। প্রেম রুমে এসেই বিছানায় ধপাস করে বসে ফোনে গেম খেলতে শুরু করে। তৃষার তা দেখে হেব্বি রাগ হয়। এ আবার কেমন মানুষ, কক্সবাজারে বউ নিয়ে এসে কেউ ফোনে গেম খেলে? আহা, ভাবলে পেটে যন্ত্রণা হচ্ছে। তৃষা পেটে হাত দিয়ে প্রেমের সামনে গিয়ে দাঁড়ায়, মুখটা কুঁচকে বলে, আহারে, পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, মনে হয় সর্বনাশ একটা ঘটে যাবে। প্রেম ফোনের থেকে চোখ তুলে তৃষার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি? এই কার্যক্রম বলে তোর সঙ্গে হানিমুন আসছে? এখনো হানিমুন করতেও পারিনি। কিসব বালের কথা কস? সত্যি বলছি, লক্ষণ ভালো না। কিন্তু তারিখ? আচ্ছা, প্রমাণ দেখি। হুম, বাথরুমে চলুন। মনে হয় পেট পাতলা হয়ে গেছে। বাথরুম থেকে বেরোতে সময় লাগবে। আপনি সঙ্গে গেলে ভেতরে বসে গল্প সল্প করে সময় কাটানো যাবে। ফোনে লুডো আছে না? এক ম্যাচ খেললে কেমন হয়? থু, বমি পাচ্ছে। হুম, সুসংবাদ পাচ্ছি নাকি? যেহেতু বউ তোমার কিছু নেই, তার মানে আমার থেকে নিউজ পাওয়ারও সুযোগ নেই, আর থাকলেও পেতে না। উফ, কথা না বাড়িয়ে আসুন তো, কি জানি দেখবেন। যা, খাচ্ছর শালের ঘরে বউ। ভাবলাম কি আর বললে কি, ইমোশনের ওপর হেগে দেওয়ার যে ব্যাপারটা। তৃষা হেসে ফ্রেশ হতে চলে যায়। এই লোকটাও না ফ্রেশ হয়ে আসতেই দেখলো প্রেমের শরীরে কাঁপন নেই। আপনি না টি শার্ট পরেছিলেন? গরমটা বেড়েছে তো। গরমের সঙ্গে কি শরম বাড়ে না? ওটাও একটু বাড়ানো দরকার। সরম বাড়লে 2 থেকে 3 হব কি করে শোনা? প্রেম তৃষার কাছে এগিয়ে আসতেই তৃষা প্রেমের মুখে বালিশ ছুঁড়ে মারে। প্রেম সেই বালিশ ধরে ফেলে বলে, বেটে হার্ট তোমার আজকাল পাখা গুজিয়েছে তাই না? বটি দিয়ে ওই পাখা আজকে কাটবো আমি। বলে সে তৃষার দিকে এগিয়ে যায়। প্রেম সমুদ্র তীরবর্তী বালুকা বেলায় বাইকের পাশে হেলান দিয়ে পোজ দিচ্ছে। অঙ্কুর ক্যামেরা হাতে নিরন্তর তার ছবি তুলছে। শিমলা ও তৃষা প্রথমে তাদের সঙ্গেই ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তৃষার বিরক্তি জমে উঠল। এটা যেন নিজেদের মধ্যেই নিমগ্ন। তৃষার চোখে সবকিছুই কেমন অর্থহীন মনে হলো। সে মনে মনে বলল, এই লোকগুলোর সঙ্গে ঘুরতে এসে শান্তি নেই, কেউ একটু বোঝে না। প্রেমের কথা মনে পড়তেই আবার খটকা লাগলো। লোকটার কি ঢং! কোথায় বউকে নিয়ে কিছু কেনাকাটা করবে, কিন্তু সে তো এখন মহাব্যস্ত নিজের মতো। কক্সবাজারে যাওয়ার আগে চিত্রাকে একবার কল করেছিল তৃষা, কারণ সেদিন মেয়েটা বলেছিল ইতালি থেকে আসবে বাংলাদেশে, কিশোরগঞ্জ এলাহি বাড়িতে যাবে, সেখান থেকে কক্সবাজার আসবে। ইস, সে এলে তো মজাই হতো। কিন্তু চিত্রাকে কল করার পর সে জানালো সে আসে না, শুনে মনটাই খারাপ হয়ে গেল। সমুদ্রের তীরে কিছুক্ষণ একা সময় কাটালো তৃষা। অঙ্কুর শিমলাকে ডাক দিতেই সে চলে গেল। তৃষা কিছুক্ষণ একা সময় কাটাবে বলে ঠিক করলো।
চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করলো, সে নেই। এই তো একটু আগেও ছিল। সুযোগ পেয়ে তৃষা আরো খানিকটা সময় সমুদ্রের ধারে কিছুক্ষণ একা থাকার সিদ্ধান্ত নিল। সবাই চলে গেলেও সে দাঁড়িয়ে রইল নিঃশব্দ ঢেউয়ের মুখোমুখি। নীল রঙের গাউনে তৃষা যেন সমুদ্রের রঙেই মিশে গেছে। হালকা বাতাসে তার চুল উড়ছে, সূর্যের আলোক রেখা গাউনের ভাঁজে ঝিলিক দিচ্ছে। পায়ের নিচে ভেজা বালির স্পর্শ, সামনে নীল অসীম জলরাশি। চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করলো সে, কোথাও দেখা গেল না। অথচ এই তো কিছুক্ষণ আগেও ছিল, হাসছিল, কথা বলছিল। এখন সে নেই, শুধু সমুদ্রের গর্জন আর তৃষার চোখের নিস্তব্ধতা। মুখোমুখি দাঁড়িয়ে রইল একে অপরের। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো। আপা গোলাপ দিবেন? এইটা আপনার জন্য। তৃষা বাচ্চা ছেলেটির দিকে তাকালো। তৃষা ফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে দিল? একটা ভাই দিছে। তৃষা ফুলটা নিয়ে আরো একবার চারপাশে তাকালো, নিশ্চিত প্রেম দিয়েছে। সে কোথায় জানো? রুম নাম্বার 102-এ। ফুল দিয়ে কইল আপারে কবা রুমে আইতে। 102? তো আমাদের রুমের নাম্বার তো মেবি ওইটা ছিল না? তৃষা হোটেলের দিকে পা বাড়াবে এমন সময় তার ফোনে একটা কল এলো। নাম্বারটা অচেনা। রিসিভ করতেই ওপাশ থেকে একটা গান ভেসে এলো। প্রেম আমার, ও প্রেম আমার। তৃষা বার কয়েক হ্যালো? বলল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসেনি, শুধু নীরবতা। তারপর হঠাৎ লাইন কেটে গেল। ফোনের স্ক্রিনটা নিভে যেতেই যেন চারপাশের আলো ম্লান হয়ে গেল। মুহূর্তে তৃষার বুকের ভেতরটায় একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। হোটেলের করিডোরটা এখন প্রায় ফাঁকা। মেঝেতে পুরো কার্পেট, নরম আলোয় দেয়ালগুলোর দম বন্ধ হয়ে আছে। তৃষা ধীরে ধীরে এগিয়ে গেল, তার পায়ের আওয়াজও গিলে নিচ্ছে এই নিস্তব্ধতা। রুম নম্বর 102। দরজার সামনে এসে সে থেমে গেল। ঠিক তখনই এক মুহূর্তে নিস্তব্ধতা ছিঁড়ে উঠে এলো একটা মেয়েরই চিৎকার। চিৎকারটা একেবারে তীক্ষ্ণ, কাঁটার মতো ছিল। মনে হচ্ছিল দেয়ালের ভেতর কোথাও কেউ যন্ত্রণায় ফেটে পড়ছে। তৃষা হঠাৎ স্থির হয়ে গেল, বুকের ভেতর ধকধক শব্দে শিরা উপশিরা টানছে তার। চোখ তুলে চারপাশে তাকালো, করিডোরে আর কেউ নেই, শুধু একপাশে ফ্লিকার করা আলো, যেন চোখ টিপে টিপে কিছু বলতে চাইছে। রুমের দরজাটা ফাঁকাই ছিল। ধীরে ধীরে বাতাসের টানে কাঁপছে। এখানেই তো আসতে বলা হয়েছিল, মনে মনে বলল তৃষা। কিন্তু অঙ্কুর আর সিমলার রুম কোনটা ছিল? ওরা কোন রুমে এসে উঠেছে জানা হয়নি। এটাতেই নাকি বোধ হয়, নইলে এখানে কেন আসতে বলা হবে? আর তার চেয়ে বড় কথা, তিনটে মানুষ তাকে রেখে একা চলে আসবে, এটাও কি সম্ভব? উফ, মাথা কাজ করছে না। স্মৃতিগুলোর জট বেঁধে যাচ্ছে। তৃষা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, তারপর হঠাৎ কৌতূহল আর অজানা টান তাকে টেনে নিয়ে গেল ভেতরে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক ধাক্কায় সবকিছু থেমে গেল। তার হাতের ব্যাগটা কাঁধ থেকে গড়িয়ে পড়লো, হাত অসাড় হয়ে এলো। রুমটা যেন সদ্য যুদ্ধক্ষেত্র। চাদর ছিঁড়ে ছিঁড়ে মেঝেতে পড়ে আছে, কাঁচ ভাঙা গ্লাসের টুকরো ছড়িয়ে আছে টেবিলের নিচে। দেয়ালের ঘড়িটা ভেঙে বন্ধ হয়ে ফ্লোরে পড়ে আছে, তবে পেন্ডুলামের দোল থেমে গেছে মাঝপথে। কার্পেটের মতো মেঝেতে লাল রক্তের বন্যা, তাজা ঘন আঠালো রক্ত, সেই পিচ্ছিল রক্ত। তৃষার চোখ বড় বড় হয়ে উঠল, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, শরীর কাঁপছে, তবুও চোখ সরাতে পারছে না। ঠিক তখনই কোথা থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, খসখসে একটা শুষ্ক সুর, তারপর একটা গম্ভীর দুলে ওঠা আওয়াজ। গ্রাম্যফোনে বাজছে গান। প্রেম আমার, ও প্রেম আমার। তৃষার পায়ের নিচে কাঁচ ভাঙার শব্দ হলো। তার চোখ এখন রুমের কোণে, সেখানে আধখোলা পর্দার ফাঁক দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। একটা হাত স্তব্ধ অনড় হয়ে মেঝেতে ছুঁয়ে আছে। তৃষা ঠোঁট কামড়ে এক ধাপ এগিয়ে গেল, তার হাঁটু কাঁপছে, কিন্তু চোখের দৃষ্টি আটকে গেছে। বিছানার চাদরটা টেনে পড়েছে মেঝেতে, তার নিচে ছড়িয়ে আছে গাঢ় দাগ। তৃষা আরেক পা বাড়ালো, এবার আলো এসে পড়ল সেই দেহটার ওপর। এক মুহূর্ত তার নিঃশ্বাস থেমে গেল, মাথার ভেতর একটা ঘূর্ণি, কান বন্ধ হয়ে যাচ্ছে, তবুও চোখ সরাতে পারছে না। খাটের পাশে শুয়ে আছে একটা মেয়ের দেহ, না দেহ নয়, এক অচেনা বিকৃত দেহ। তার চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে জায়গায় জায়গায়, মাংস খসে গেছে ছুরি চালানোর মতো নিখুঁতভাবে। শরীরের কোথাও কোনো চিহ্ন নেই যা এক মানুষ বলে চিনতে দেয়।
চুল নেই, মাথার খুলিটা মসৃণ, কেটে ফেলা চুলের গন্ধ বাতাসে মিশে আছে। ঠোঁটের এক পাশ ছেঁড়া, চোখ অর্ধেক খোলা। হয়তো শেষ মুহূর্তেও সে কারো দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল। তৃষার হাত নিজের অজান্তেই মুখে চলে গেল। গলায় শব্দ আটকে আছে, তার পেটের ভিতর হঠাৎ মোচড় খেলো, বমি এসে যাচ্ছে, কিন্তু কিছুই বের হলো না। বাইরে কোথাও বজ্রপাত হলো, হালকা আলো এসে দেহটার ওপর পড়লো। রক্তে ভেজা ত্বক চকচক করছে। দেহটার পাশে পড়ে থাকা আয়নাটা নিজের অক্ষে কাঁপলো। তৃষা চমকে তাকালো। আয়নায় দেখা যাচ্ছে তার নিজের মুখ, কিন্তু তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়া, কালো হুডি পরা ব্যক্তি। তৃষার গলা শুকিয়ে গেল, বুকের ভেতর ঢেউ খেলো আতঙ্কের। গ্রামোফোন তখনও বাজছে, প্রেম আমার ও প্রেম আমার। গোলাপের গন্ধটা এখন আরও তীব্র, কিন্তু তা ফুলের নয়, রক্তে ডুবে থাকা গোলাপের। হুড়ি পরা লোকটি এবার আলতো করে পেছন থেকে তৃষার থুতনি চেপে ধরল। হাতে তার ধারালো একটা ছুরি। তৃষার ততক্ষণে ট্রমায়, এত কিছু দেখে মাথা এমনিতেই ঠিক নেই। আশেপাশের সব কিছু তার কাছে ভারী লাগছে। লোকটা হঠাৎ আয়নার দিকে তাকিয়ে তৃষার গলার কণ্ঠনালী বরাবর চাকু ধরে বলল, তুমি প্রতারণা করেছ, প্রতারকদের আমি যে ছাড়ি না। গলার স্বরটা ভনভন করে ভারী হয়ে কানে এলো। কে বলছে, কি বলছে বোধগম্য হলো না, তবে একেবারে খুব কাছের কেউ মনে হলো। হঠাৎ লোকটি হাসলো, ছুরিটা শক্ত করে ধরে বলল, প্রেম আমার ও প্রেম আমার। তৃষা পেছনোর চেষ্টা করলো, যদিও এই চেষ্টা বৃথা, কারণ শরীরটা অনেক আগেই ছেড়ে দিয়েছে। লোকটা তাকে এবার পেছন থেকে আরো শক্ত করে ধরলো। গলা থেকে ছুরিটা ধীরে ধীরে নেমে এলো তৃষার বাহুতে। ঠান্ডা বরফের মতো শীতল তার প্রতিটি স্পর্শ। আচমকা চামড়ার ভেতর দিয়ে ধাতব ফলা ঢুকে গেল মসৃণভাবে। রক্ত প্রথমে ক্ষীণ রেখায় বেরোলো, তারপর এক ধাক্কায় গড়িয়ে পড়ল নিচে। তৃষার চোখ ঝাপসা, শরীর জমে গেছে, চিৎকারের শব্দ তার গলায় আটকে আছে। তার কানে এখন কেবল নিজের হৃদয়ের ধ্বনি ঠক 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 করে বাজছে। লোকটা কোনো অনুভূতি ছাড়াই ছুরিটা টেনে বের করলো, তারপর ধীরে ধীরে উঠে গেল, পাশের সোফায় গিয়ে বসে পড়ল। সব কিছু যেন স্লো মোশন হয়ে গেছে। সোফার চামড়ার শব্দ, হুডির ঘর্ষণ, ছুরির ব্লেডে লেগে থাকা রক্তের চিকচিকে ঝলক, সব মিলে ভয়কে বাস্তব করে তুলেছে। আশেপাশে ঘোলাটে লোকটার মুখে কোনো কথা নেই। সে শুধু একবার মাথা কাত করলো, হয়তো তৃষার প্রতিক্রিয়া দেখছে। চোখ দুটো সানগ্লাসের আড়ালে হারিয়ে গেছে। তৃষা বুঝতেই পারছে না ওর ভেতরে কেউ আছে কিনা, নাকি শুধুই অন্ধকার। হাতের রক্ত গড়িয়ে ঝরছে মেঝেতে। লোকটা সেই মৃতদেহের সামনে কুঠার নিয়ে বসলো। বিভৎস শরীরটিকে আঘাত করতেই কুঠারের ভারী আঘাতে মাংস আর হাড়ের ফাঁক দিয়ে ছিটকে পড়ছে গাঢ় রক্ত। প্রতিটি আঘাত ঘরে প্রতিধ্বনিত হচ্ছে, ক্যাস চেটাং চেটাং শব্দ তুলে। তৃষা কোণের দিকে গুটিয়ে বসে আছে, মুখের রং তার ফ্যাকাশে হয়ে গেছে। চোখের সামনে যা দেখছে সেটা বাস্তব কিনা বুঝতে পারছে না। হঠাৎ লোকটা হাত থামিয়ে তার দিকে তাকালো, মুখে কালো হুড টানা, ঠোঁটে বিকৃত এক হাসি। এরপর তোমার পালা তৃষা, দরজা খোলা আছে, পালাও, গো ফাস্ট। এক মুহূর্ত স্থবির হয়ে গেল তৃষা। গলার ভেতর থেকে এক ধরনের গোলানো শব্দ বের হলো, করেই সে বমি করে ফেললো। রক্তে ভেজা মেঝেতে। লোকটা হাসলো, অমানসিক সেই হাসি। তৃষা হেসড়ে পেছাতে লাগলো, হাত পা কাঁপছে। ঠান্ডা মেঝেতে গড়াতে গড়াতে একবারে দেয়ালে ধাক্কা খেলো, তারপর মরিয়া হয়ে উঠল। উঠে দাঁড়াতেই তার পায়ের তলায় পিচ্ছিল রক্ত। একবার পিছতে পড়তে পড়তে সামলে নিল, তারপর বুক ধরফর করতে করতে সে ছুটল দরজার দিকে। পেছনে শোনা গেল সেই ভয়ঙ্কর কণ্ঠটা, দৌড়াও তৃষা, যতক্ষণ পারো। তৃষা এক মুহূর্তেই ভেঙে পড়ল, তবু বাঁচার প্রবৃত্তি তাকে টেনে তুলল। সে এক ঝটকায় উঠে দরজার দিকে দৌড় দিল। দরজা এবার খোলা, কিন্তু করিডোরে বের হয়ে সে থমকে গেল। হোটেলটা কি রূপ বদলে ফেলেছে। সব করিডোর একই রকম, আলো নিভে এসেছে। কোথাও কোথাও লাল ইমার্জেন্সি লাইট টিমটিম করছে। তৃষার মাথা পুনরায় ঝিমঝিম করছে।
শরীর দুর্বল, তবুও সে দৌড়াচ্ছে। ডান দিকে একটা মোড়, তারপর আরেকটা, কিন্তু প্রতিবারই সে ফিরে আসে একই জায়গায়, একই কার্পেট, একই দরজাগুলো, একই নাম্বার 102। তৃষা থেমে গেল, হাঁপাচ্ছে, রক্তে হাত ভিজে গেছে। এসব কি তার নিজের রক্ত? দেয়ালে ঠেকাতেই রক্তের দাগ ছড়িয়ে পড়ছে। তার চোখে জল, ভয়, বিভ্রম সব একাকার। সে ফিসফিস করে বলল, আমি কোথায়? আমার রুম কোনটা? প্রেম, আপনি কই? আমাকে বাঁচান, দম বন্ধ হয়ে আসছে আমার। কোনো উত্তর নেই, শুধু বাতাসের ভেতর সে গান বাজছে কোথাও। প্রেম আমার, ও প্রেম আমার। তৃষা করিডোরের দিকে তাকালো। দূরে দাঁড়িয়ে আছে একটা ছায়া, জলে চোখ ঝাপসা, তাই অনুমান করতে পারছে না কে, তবে নিশ্চিত এই রোমের মধ্যকার মানুষটিই হবে। তাকেও কি ওই মেয়ের মতো ভয়ানক মৃত্যু দেওয়া হবে? কেন? ওই অঘটন দেখে ফেলার চরম অপরাধে তৃষা দৌড়াতে লাগলো উল্টো দিকে, কিন্তু করিডোরটা যেন ঘুরে ঘুরে আবার নিজেই নিজের মধ্যে ঢুকে যাচ্ছে। সে এখন গোলক ধাঁধায় বন্দী, সময় নেই, দিক নেই, শুধু ভয় আছে। তার কানে আবার সেই কণ্ঠস্বর, নরম তবে ভোবর শব্দ নিয়ে, কেমন যেন শীতলতা জড়ানো তাতে। তুমি যত দৌড়াও তৃষা এখানেই ফিরবে। আজ পর্যন্ত আমার টার্গেট মিস হয়নি। দেয়ালে অনেকদিন ধরে তোমার ছবি টাঙানো, এবার তো তা সরাতে হবে। তৃষা চিৎকার করল, কিন্তু করিডোরের দেয়াল সেই চিৎকার গিলে ফেললো। লাইটগুলো নিভে গেল একে একে, আর শেষে কেবল জ্বলে রইল দরজার নাম্বার 102। দরজার ভেতর থেকে তখনও শোনা যাচ্ছে সেই গ্রাম্যফোনের গান। প্রেম আমার, ও প্রেম আমার। লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, এতটা দূরত্ব, তবে এবার ঠিক তাকে একটা সুগন্ধি অনুভব হলো। এই পারফিউমের গন্ধটা কোথায় অতি পরিচিত। একটু ভেবে পরক্ষণেই তৃষা বিড়বিড় করে আওড়ালো, প্রেম, এটা আপনার পারফিউমের গন্ধ। আমি এই গন্ধটা ভুলতে পারবো না প্রেম। এগিয়ে আসা ঝাপসা ছায়ার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। এই লোকটার হাতে রক্ত ভেজা সেই কুঠার। এই সিজনে কক্সবাজারের হোটেলগুলোর তুলনামূলক ভিড় কম থাকে। তাছাড়া তারা যেই হোটেলে উঠেছে সেই নিতান্তই বড়লোকি হোটেল, সব মানুষ অ্যাফোর্ড করতে পারে না, তাই মানুষ ভাবনার থেকেও এখন কম। আর ঘড়ির কাঁটায় সেই সময়টা উল্লেখ আছে, তাতে বলা যায় এখন সেই হাতে গোনা মানুষগুলো চাঁদের আলোয় সমুদ্র বিলাসে ব্যস্ত। তার মানে কি তৃষাকে কেউ বাঁচাতে আসবে না? কিছুক্ষণ চোখ বন্ধ করে তৃষা ভাবলো, তারপর চোখটা মেলতেই দেখলো লোকটা আর নেই। ভালো করে সে চারপাশে দেখলো, ওই লোকটা আর কোথাও নেই। তবুও ভয় যে কমছে না। প্রেমকে লাগবে। প্রেম কোথায়? কোন রুমে? তৃষা ফোনটা বোধ হয় ওই 102-এ পড়েছে, কিন্তু সেখানে আর যাওয়া যাবে না। তৃষা আবারও এদিক ওদিক তাকালো, সাহায্য লাগবে না, শরীরটা এখনই নেতিয়ে পড়বে। হঠাৎ সামনের দিকে দৌড়ে যেতেই একটা রুম নজরে এলো। হলুদাভ বাতির আলো দরজার ফাঁক করে বের হচ্ছে। সে দৌড়ে সাহায্যের জন্য সেই রুমের দিকে গেল। রুমের ভেতর গিয়ে বলল, কেউ আছেন? সাহায্য চাই প্লিজ। হঠাৎ ভেতরের রুম থেকে পায়ের শব্দ এলো। তৃষার ভেতরটা আবারও জমে উঠল, কেমন যেন লাগছে। তার চলে যাওয়া উচিত। পেছনে ফিরে দেখলো দরজা অটোমেটিক লক। তৃষা দরজা খোলার চেষ্টা করতেই কানে আবারও সেই গান এলো, সেই প্রেম আমার। তৃষা সাহস করে পেছনে তাকাতেই দেখলো একটা কালো হুডি পরিহিত লোককে। লোকটার মুখে মাস্ক নেই, তবে লোকটাকে দেখা মাত্র তৃষা কাপা গলায় জিজ্ঞেস করলো, ফরাজ এলাহিনা? পাশের রুম থেকে হঠাৎ একটা রমণী এসে ফারাজের পাশে দাঁড়ালো। জিজ্ঞেস করলো কি হয়েছে। পুরোটা কথা শেষ করার আগেই তৃষার দিকে ফিরে চাইলো। তৃষা তখনও ফারাজের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই রমণী তৃষাকে দেখে বলে উঠল, আরে তৃষ্ণা না, তুমি এখানে? তৃষা তার দিকে তাকালো একবার, শেষে চোখটা বন্ধ করে এলো। তাল সামলাতে না পেরে লুটিয়ে পড়ল মাটিতে। যখন জ্ঞান ফিরল তখন সে তার রুমের বিছানায় শুয়ে আছে। সে চোখ ধীরে ধীরে খুলল। চারদিক ঝাপসা, সাদা দেয়ালের ভেতর আলো ছায়ার চলাচল। মাথাটা ভারী লাগছে, বুকের ভেতরটা কেমন শূন্য, গলার ভেতরটা শুকনো হয়ে আসছে। কিছুটা সময় পর সে টের পেল নিজের নিঃশ্বাসের আওয়াজটা কেমন কাঁপছে। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকলো, তৃষা। স্বরে কাঁপন। সে চোখ পিটপিট করে তাকায়। তার সামনে বসে আছে প্রেম, দু চোখ ভেজা, ঠোঁটের কোণে একরাশ অসহায়তা। তার হাতটা আলতো করে তৃষার মাথার কাছে রাখা। তৃষা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। চোখের জল ধীরে ধীরে গড়িয়ে আসলো কপাল বেয়ে বালিশে। সে হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে। তুমি তুমি সত্যি আমার সামনে? আমি মরিনি? এটা স্বপ্ন না তো?
প্রেমের বুকের ভেতরটা কেঁপে ওঠে, সে আর সামলাতে পারে না, তৃষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। তৃষা তখন তার বুকের মধ্যে মুখ গুজে কাঁদছে। প্রেমের কণ্ঠ ভারী হয়ে আসে। না তৃষা, স্বপ্ন না, আমি এখানে আছি, তোমার কিছু হয়নি। না প্রেম, ওই লোক আমাকে মেরে ফেলবে। ওই লোক তুমি নাও তো। তৃষা প্রেমকে নিজের কাছে টেনে গন্ধ সুখে বলল, হ্যাঁ, সেই সুগন্ধি। এই প্রেম, তুমি খনি নাও তো। এই প্রেম, শুনছো? প্রেম ডক্টরের দিকে তাকাতেই ডক্টর এগিয়ে আসে, তৃষাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়। তৃষা ঘুমিয়ে পড়তেই প্রেম ঘুমন্ত তৃষার কপালে চুমু খায়, হাত বুলিয়ে উঠে বাইরে যায়। দরজার সামনে একজন রমণী বসে আছে, সঙ্গে একটা লোক। সে আপাতত ফোন চালাতে ব্যস্ত। প্রেম বাইরে আসতেই রমণী দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে প্রেমকে জিজ্ঞেস করল, তৃষ্ণা এখন ঠিক আছে? ভেতরে যেতে পারবো? হঠাৎ পাশ থেকে লোকটি বলল, এই ছোট লোক বউ, সব কিছুতেই সাবান আর লাইট ভার্সন হয়ে যায়। এই বউ, জলদি কাজ সেরে রুমে আসো। মেয়েটাকে রেখে এসেছ? ওই বেটা অপরের করে কুসুমের নজর এমনিতেই আমার পিজার দিকে। চিত্রা ফারাজের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, অব্র ভাইয়ের ছেলে আদ্রের বয়স মাত্র 6 মাস, সে আমাদের ফিজার দিকে নজর দেবে কি করে? নজর দেওয়ার বয়স লাগে না। চিত্রা প্রেমের দিকে একবার তাকালো। প্রেম সিটে বসতেই সে চিত্রাকে ধন্যবাদ দিয়ে বলল, ধন্যবাদ আমার বউকে সাহায্য করার জন্য। পাশ থেকে ফারাজ মুখ বাঁকিয়ে বলল, 1100 নম্বর হরিমুন করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বউটা তোমার বউকে সাহায্য করতে গিয়ে এখন যে বায়োলজি ক্লাসে ডাব্বা মারবে, তাতে খুব ভালো হবে। ফারাজ আর কিছু বলার আগে চিত্রা চোখ রাঙায়। তাতে ফারাজ চুপ করতেই চিত্রা ভেতরে চলে যায়। ফারাজ প্রেমের পাশে বসে বলল, নামনি বউ তো, তার উপর কিছু বলাও যায় না। বউয়ের উপর যুক্তি খাটানো এক প্রকার ছোট লোকই কারবার সাগা। প্রেম ফারাজের দিকে তাকালো। মানে আপনার দেখা যাচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই দেখা যাচ্ছে? ফারাজ নিচের দিকে তাকালো। তাতেই প্রেম বলল, দেখা যাচ্ছে আপনার মানসিকতা বড় লোকই। যাকে ভালো। তৃষা চিত্রাকে দেখে বের হয়ে রুমে চলে গেল। সেদিন তৃষার সঙ্গে যখন ফোনে কথা হয়েছিল তখন তৃষা বলল সে কক্সবাজারে আসবে। তাই চিত্রা ঠিক করলো এবার তাকে একটা সারপ্রাইজ দেবে। তাই বলে দিল সে আসে না। তবে কক্সবাজার আসতে না আসতেই ঘটে গেল বিপর্যয়। তৃষা যে এই হোটেলেই উঠবে কে জানত। আর তাছাড়া কি করে তাদের রুমে এসে পড়ল? ফারাজ বলল, আচমকা এসেছে, তবে চোখ মুখের অবস্থা ভালো ছিল না, তাছাড়া বাহুতে ক্ষত। এটা একটু ভেবে ভেতরের রুমে যায়। আয়শা এসেছে। মেয়েটা বাচ্চা সামলাতে পারে না। আদ্র কান্না করছে তা দেখে অভ্র বলে উঠল, ঘরনি বাচ্চা একটাকে সামলাতে পারছো না, তাহলে ছেলেটার জন্য বোন কি করে আনবো? তোমার কষ্ট হয়ে যাচ্ছে গো, এত কষ্ট মেনে নিতে পারছি না। এক কাজ করি, বাচ্চাটা সামলানোর জন্য আরেকটা বিয়ে করি। সরকার ভাইয়ের বাচ্চা? বউ ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে। তোমার ভুল পকেটে রেখে রাখো। এই চিত্রা আপা, আদ্রকে একটু তোমার কাছে রাখো তো, আমি ওর বাবাকে বিয়ে করার শখ মিটিয়ে দিয়ে আসি। ভাবি বাচ্চা। দোয়া করলাম ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। বলেই চিত্রা হাসল। আদ্রকে কোলে নিয়ে ফারাজের কাছে চলে গেল। ওরা বাবা মেয়ে কি করছে আল্লাহ ভালো জানে। জ্ঞান ফেরার পরেও তৃষা কিছুক্ষণ পাগলামি করেছে। শেষে অনেক কষ্টে প্রেম তাকে বুঝিয়েছে কোনো কিছুই হয়নি, সব ঠিক আছে। হয়তো ধারালো কোনো কিছুর সঙ্গে লেগে হাতটা কেটে গেছে। রুম নাম্বার 102-এ নিয়ে গেল, সেখানেও সব কিছু ঠিক আছে। ওই দৃশ্য দেখে তৃষা কতক্ষণ হাঁ করেছিল। কি দৃশ্য দেখেছিল আর কি হলো? তাহলে সব কি ভ্রম ছিল? কিছু মনে পড়ছে না কেন? সারাদিন রুমে শুয়ে কাটিয়েছে, কিচ্ছু ভালো লাগছিল না। শেষে বিকেলে সবাই মিলে বাইরে যায়। চিত্রার পরিবারও ছিল। তবে ফারাজকে দেখে মনে হচ্ছিল সে কোনো কাজেই এখানে এসেছে। ব্যস্ত মানুষ, কত কাজ, তার আরেকজনের পেছনে সময় দেওয়ার সময় আছে? সমুদ্র তখন বিকেলে নরম রোদে ঝিলমিল করছে। আকাশটা হালকা গোলাপি আর কমলার মিশ্রণে রং করা। একটা শান্ত অথচ আবেগ ভরা সন্ধ্যা। বাতাসে লবণাক্ত গন্ধ, ঢেউগুলো ধীরে ধীরে তীরে ছুঁয়ে ফিরে যাচ্ছে। তৃষা চুপচাপ বসে আছে ভেজা বালির উপর। চুলে বাতাস লাগছে, চোখে অন্যমনস্কতা। ওর দৃষ্টি কোথাও নেই, যেন নিজের ভেতরের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। সেই অন্ধকার থেকে ফিরে আনতে প্রেম নীরবে পাশে এসে বসে। কিছু না বলেই সে একটা ছোট্ট কাঠের বক্স তৃষার হাতে তুলে দেয়। তৃষা অবাক হয়ে তাকায়, খুলে দেখে ভেতরে একটা পুরনো পাথর, যেটা দেখতে অনেকটা হার্ট শেপ।
সমুদ্রের ঢেউয়ে ঘষে মসৃণ হয়ে গেছে। প্রেম হাসে বলে, সুন্দর জীবনের জন্য কখনো কখনো মনকে পাথরের মতো শক্ত করতে হয়। মনে রেখো, ঢেউ যতই আঘাত দিবে তোর সৌন্দর্য ততই বাড়বে। তৃষার চোখে জল এসে যায়। প্রেম আস্তে করে তার কাঁধে হাত রাখে। তৃষা, আমি সবসময় তোমার পাশে আছি। সমুদ্রের বুকে যেমন ঢেউ থাকে তেমনভাবেই আমৃত্যু তোমার পাশে থাকবো। তৃষা কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথাটা প্রেমের কাঁধে রাখে। ঢেউয়ের শব্দ তখন তাদের নীরবতার ভেতর ছন্দে ছন্দে সুর তুলল। প্রেম আস্তে করে তৃষার চুলে হাত বুলিয়ে বলে, চোখ বন্ধ করো। তৃষা চোখ বন্ধ করলো। প্রেম পকেট থেকে ছোট্ট একটা কাচের বোতল বের করলো, যার ভেতরে জল করছে ছোট্ট ফ্লোরোসেন্ট আলো, মিনিয়েচার ফিয়ারি লাইট। সে বলল, দেখো, এই আলোটা তোমার জন্য। অন্ধকার যতই হোক, এর মতো একটা আলো তোমার ভিতর আলোকিত করতে সর্বদা থাকবে। তোমার ভয় কি আলো ছুঁয়ে যাক। তৃষা চোখ খুলে তাকায়। ওর ঠোঁটের কোণে এক টুকরো নিঃশব্দ হাসি ফুটে ওঠে। প্রেম তখন পুনরায় বলল, এবার তুমি চাইলে আমরা হাঁটতে পারি, শুধু ঢেউয়ের শব্দে। কোনো কথা নয়, আজ আর কোনো ব্যথা নয়, শুধু সমুদ্র আর আমরা। তারা দুজন ধীরে ধীরে হাত ধরে হাঁটতে শুরু করলো। সূর্য তখন দিগন্তে ডুবে যাচ্ছে, আর সেই আস্তরাগে তৃষার মুখে ফিরে আসছে আলো। সে আলো জীবন থেকে বারবার সরে সরে যাচ্ছিল। দুজনে মিলে কিনারায় আবেশে হারিয়ে যায়। হঠাৎ তৃষার খুব টক খাবার ইচ্ছে হলো। প্রেম এদিক ওদিক তাকিয়ে দেখলো কোনো আচার বিক্রেতা আছে নাকি। শেষে প্রেম উঠে দাঁড়িয়ে বলল, একটু অপেক্ষা করো, দেখছি আমি। ওদিকে আছে। আচ্ছা। প্রেম উঠে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা বেলুন বিক্রেতা ছোট্ট মেয়ে দৌড়ে এলো তৃষার কাছে। তৃষা মেয়েটিকে বলল, কিনবো না। সেই কথা শুনে মেয়েটি বলল, না আপা, একখান চিঠি দেবার আসছি। চিঠি? হয়, এ দিল। ওই যে ওইখানে দাঁড়াই আছে বাইয়াডা। তৃষা মেয়েটির ইশারাকৃত স্থানে তাকাতে দেখলো ভিড়ের মাঝে কেউ নেই। সে কিছু না ভেবে কাগজের ভাঁজ খুলতেই দেখলো তাতে রক্তের ছোপ ছোপ দাগ বড় করে লেখা আছে, মানুষের মাংসের বিরিয়ানি খাবো। তোমার কোন অংশের মাংস বেশি সুস্বাদু? তৃষা এবার ঘাবড়ে গেল। বাচ্চা মেয়েটা চলে গেছে। আশেপাশে কত মানুষ। তৃষা মেয়েটির দেখানো স্থানে পুনরায় তাকাতেই দেখলো দূরে দাঁড়িয়ে আছে কালো হুডি পরিহিত এক লোক। মুখটা খোলা, কিন্তু কেবল তাকিয়ে আছে তার দিকে। কে এই লোক? তার উদ্দেশ্য কি? ভোর তখনও পুরোপুরি হয়নি। আকাশের গায়ে ফিকে ধূসর মেঘের ওপর প্রথম সূর্যালোকের কমলা ছোঁয়া পড়ছে। দিগন্তজোড়া সমুদ্র যেন এখনো ঘুমের ভেতর ঢেউ আসে ফিরে যায়, আবার আসে, যেন সে নিঃশ্বাস নিচ্ছে। সবকিছু কেমন একটা ধোঁয়াটে। হাওয়া, আলো, বালির উপর ছড়ানো ছায়া, এমনকি মানুষের মুখও। তৃষা হালকা নীল শালটা কাঁধে জড়িয়ে বালির উপর বসে আছে। তার চোখের নিচে কালচে ক্লান্তি, তবু আজকে সেটি নরম দেখাচ্ছে। রাতে ঘুমানোর চেষ্টা করেছিল, তবে মাঝরাতে একটা খারাপ স্বপ্ন দেখলো। তারপর আর ঘুম এলো না, নিজেও ঘুমোতে পারলো না, প্রেমকেও জাগিয়ে রাখলো। তার সামনে কফির কাপ, ধোয়া উঠছে, কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে দূরে, খুব দূরে। সমুদ্রের কিনারায় একাকী দাঁড়িয়ে আছে প্রেম। কালো টি শার্ট, ভেজা পায়ের ছাপ, হাতে একটা পুরনো ক্যামেরা। তৃষা তাকাতেই প্রেম ঝুঁকে ক্যামেরায় কিছু ছবি ক্লিক করে, তারপর হঠাৎই ফিরে তাকায়। দৃষ্টিটা সোজা তৃষার চোখে এসে ধাক্কা খায়। তৃষা হাসে না, শুধু ঠোঁটের কোণে খুব সামান্য একটু নড়াচড়া। প্রেমের ঠোঁটেও উঠে আসে একটা অদ্ভুত হাসি। ধীরে ধীরে প্রেম এগিয়ে আসে। বালিতে হাঁটার শব্দটা এত কোমল যে মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ সমুদ্রের তরঙ্গকে ছুঁয়ে যাচ্ছে। সে এসে তৃষার পাশে বসে পড়ল। একটু নীরবতা, কেবল ঢেউয়ের শব্দ আর কফির ধোয়া। কথা বলল নিজেদের মধ্যে। তৃষা ধীরে প্রেমকে বলল, এখানে সকালটা অন্যরকম লাগছে। প্রেম তাকালো না, শুধু হালকা স্বরে বলল, কারণ সূর্য এখনো জানে না তুমি জেগে উঠেছ। তৃষা হেসে বলল, সবসময় এমন কথা বলেন কেন? কারণ সাধারণ সকাল তো আর তোমার সঙ্গে মানায় না। তৃষা কিছু বলল না। কফির কাপটা তুলে নিল। ধোঁয়া তার মুখের সামনে নাচছে। প্রেমের চোখ সেই ধোঁয়ার আড়ালে তার মুখে পড়ল। একটা মৃদু হাওয়া এসে তৃষার চুলগুলো উড়িয়ে দিল। এক ঝলকে কফির গন্ধ তার সমুদ্রে নোনতা হাওয়ায় মিশে যাচ্ছে। সূর্য তখন ধীরে ধীরে উঠে আসছে। আলো পড়ছে তৃষার গাল বেয়ে, চোখে এক মোলায়েম ঝিলিক। প্রেম সেই আলো দেখতে দেখতে বলল, তোমার মুখে সূর্যের আলো পড়তে মনে হলো আজকের সকালটা তোমার সৌন্দর্য দেখে গান গাইছে। তৃষা হাসল। আপনি আবারও কাব্যিক হয়ে গেলেন? না, কেবল সত্যিটা বললাম। তৃষা তার দিকে গভীরভাবে তাকালো। তার চোখে কিছু কথা জমে আছে, যা বলা হয়নি কখনো। তবুও প্রেম বুঝে যায়, কারণ তার এই নীরবতাই সবচেয়ে জোরালো উচ্চারণ।
কয়েক মিনিট এভাবেই কেটে যায়, দুজন চুপচাপ বসে থাকে, কেউ কিছু বলে না। তৃষা কফির শেষ চুমুক নেয়, তারপর কাপটা বালির ওপর রাখলো, বালিতে আঙুল দিয়ে একটা নাম লিখলো, প্রেম। তারপর ঢেউ এসে মুছে দিল সেটা। প্রেম দেখে একটু হেসে বলল, তুমি জানো নামটা মুছে গেলে সমুদ্র সেটা ধরে রাখে। একটু থেমে সে যোগ করলো, তুমি কি কখনো ভেবেছ ভালোবাসা হতে সূর্যোদয়ের মতো? শুরুটা নিঃশব্দ, আলোর আগমনের আগে একরাশ কুয়াশা, তারপর আস্তে আস্তে সবকিছু দৃশ্যমান হয়ে ওঠে। তৃষা চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, হয়তো তাই, হয়তো সেই কুয়াশার ভেতরেই লুকিয়ে থাকে ভালোবাসার আসল রূপ। তৃষা তাকিয়ে থাকে দিগন্তের দিকে। সূর্য এখন পুরোপুরি উঠে গেছে, আলো ছড়িয়ে পড়েছে সাগরের ঢেউয়ের গায়ে, বালির উপর তাদের মুখে। তবুও তৃষার মনে হয় সকালটা এখনও অর্ধেক জেগেছে। প্রেমের হাত আলতো করে তৃষার হাত ছুঁয়ে যায়। তৃষা চমকে ওঠে না, কেবল আঙুলের ভেতর আঙুল মিলিয়ে নেয়। তাদের হাতের ফাঁকে জমে থাকা নরম উষ্ণতা যেন পুরো সকালটাকে জাগিয়ে দেয়। তৃষা বলে, যদি কখনো এই মুহূর্তটা ভুলে যাই। প্রেম শান্ত গলায় বলে, তাহলে চোখ বন্ধ করবে, দেখবে মুহূর্ত ফিরে এসেছে। তৃষা চুপ করে থাকলো, তার মুখে সূর্যের আলো, চোখে সাগরের প্রতিফলন। দূরে একটা ছোট্ট নৌকা যাচ্ছে, ঢেউয়ের ফেনা বাতাসে উড়ে এসে তাদের মুখে লাগে। প্রেম হঠাৎ ক্যামেরা তোলে, ক্লিক করে একটা মুহূর্ত চিরকালের জন্য বন্দি করে ফেলে। তৃষা বলল, ছবি তুলতে? হ্যাঁ, কারণ সময় থামানো যায় না, কিন্তু তার ছায়া ধরা যায়। তৃষা হাসলো, তার হাসি ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে, কুয়াশায়, সমুদ্রের গর্জনে। সবকিছু মিলেমিশে এক অদ্ভুত লহমা তৈরি হয়। সূর্য এখন উঁচুতে, তবুও তাদের চারপাশে যেন এখনও সেই প্রথম আলোর মায়া রয়ে গেছে। প্রেম হাত ধরে বলল, চলো একটু হেঁটে আসি। তৃষা বলল, হাঁটবো কোথায়? যেদিকে সূর্য গেছে। তারা হাঁটতে থাকলো একসাথে। তাদের পায়ের নিচে বালির উপর পড়ে থাকে ছায়া দুজনের, একটার ভেতরে আরেকটা। তৃষা একবার পেছনে তাকায়, ওখানে বালির উপর এখনো হালকা করে লেখা আছে তার নামের কিছু ভাঙা অক্ষর। ঢেউ এসে আবার মুছে দিচ্ছে। তৃষা শক্ত করে প্রেমের হাত ধরে তার কাঁধে মাথা ঠেকিয়ে হাঁটলো। হঠাৎ কি একটা ভেবে জিজ্ঞেস করলো, আমাকে ছাড়া থাকতে পারবেন? প্রেম তৃষার কপালে চুমু দিয়ে গুনগুনিয়ে গানের স্বরে বলল, কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত, আর দুহাত হয়ে যাও আজ বাধাবিহীন। সকাল শেষ হয়ে দুপুর গড়িয়ে এসেছে। আকাশে তখন সাদা সোনালি আলোর বিস্তার। সূর্য মাথার ওপরে, কিন্তু বাতাসে লবণ মিশ্রিত একটা ঠান্ডা ছোঁয়া এখনও রয়ে গেছে। সমুদ্র তখন জেগে উঠেছে সম্পূর্ণ। তৃষা হাঁটু গেড়ে বসে আছে বালুর উপর, তার পাশে প্রেম বালু দিয়ে ঘর বানানোর চেষ্টা করছে। তৃষা হাসছে। আপনি তো বুড়ো বাচ্চা। প্রেম চোখ না তুলে বলল, না, আমি তোমার ভবিষ্যৎ বাচ্চার বাবা। তৃষা হেসে ফেলল, তার হাতের মুঠোয় ভেজা বালু। সে তা প্রেমের মাথায় ছুঁড়ে দিল। প্রেম অবাক হয়ে চুল থেকে বালু ঝাড়তে ঝাড়তে বলে, ও, যুদ্ধ যা বলছে। হ্যাঁ, এখন যুদ্ধ। প্রেম মুঠো ভর্তি করে বালু নিতে তৃষা দৌড় দিল। প্রেম তার পেছনে ছুটতে ছুটতে বলল, এবার ধরতে পারলে ফেরার সময় দাদার বংশধর নিয়ে ফিরবো রে তৃষার বাচ্চা। ধরে তো দেখান মিস্টার হাইব্রিড করলা। শালের ঘরে বউ, থাম। তৃষা থামল না, দৌড়াতে দৌড়াতে পেছন ফিরল। তারপর গতি আরও বাড়িয়ে খিলখিলিয়ে উঠল। ওদিকে অঙ্কুর ও শিমলা বালুর ঘর বানাতে ব্যস্ত। অঙ্কুরের মাথায় রোদ পড়েছে, ঘাম গড়িয়ে পড়ছে গলায়, তবুও সে মনোযোগে বালুতে কাঠি গেঁথে ছোট ছোট দেয়াল তুলছে। শিমলা একদিকে নারকেল পাতা এনে সাজাচ্ছে তাদের বালুর ঘর। সে হেসে বলল, এই গড়ে আমি থাকতে পারি যদি পাশে তুমি থাকো। অঙ্কুর চুপচাপ হাসি থামিয়ে তাকায় শিমলার দিকে। তার চোখে সোনালি আলো, রোদ পড়ে তার গালের পাশে একরাশ আলোর রেখা তৈরি করেছে। অঙ্কুর ধীরে বলল, তাহলে ঘরটা ভাঙতে দেব না? শিমলা বলল, যেহেতু তবুও আসবে। আসুক, আমি আবার বানাবো। শালা ঘর বানানো বাদ দিয়ে তোর ভাবিকে বোঝা। বংশের বাত্তি শালির জন্য জ্বালাতে পারছি না, বারবার সুইচ অফ করে দিচ্ছে। শালির ঘরে বউয়ের জন্য উপরে বসে বসে বাচ্চাগুলো আমার অভিশাপ দিচ্ছে। প্রেমের কথা শুনে সবাই হেসে ওঠে। হাসির মধ্যে ঢেউ এসে ঘরটার এক পাশ ভেঙে দিল। তা দেখে শিমলা বলল, দেখলে? অঙ্কুর শান্তভাবে বলল, ঘর ভাঙলেও হাট তো এখনো ঠিকঠাক আছে, আবার বানাবো, সমস্যা নেই। শিমলা মৃদু হেসে মাথা নিচু করে বলল, তুমি ঘর বানাও, ঘর ভর্তি তোমার বাচ্চা মানুষ করার দায়িত্ব আমার। সেই কথা শুনে দূরে দাঁড়িয়ে থাকা তৃষাকে প্রেম মুখ বাঁকিয়ে বলল, শিমলার পা ধর লিকুইড খেয়ে নে, কিছু শিখ শালির বউ।
তৃষা মুখ বাঁকিয়ে পুনরায় একটা দৌড় দিল। অভ্র আর আয়শা একটু দূরে দাঁড়িয়ে, দুজনেই পানিতে, একেবারে অল্প পানিতে হাঁটছে তারা মৃদু কিনারায় সেই জলে। বাতাসে আয়শার চুল উড়ছে, সমুদ্রের ফেনা তার হাঁটুর কাছে লেগে আছে। অভ্র হাত ছুঁয়ে দেয়, বলে, ভয় লাগছে না? সমুদ্রের ভয় নেই, কিন্তু তোমার চুপ থাকা ভয় পাই। অভ্র কিছু বলল না, দূরে তাকিয়ে থাকে ঢেউয়ের দিকে, যেখানে সূর্যের আলো ভেঙে চিকমিক করছে। তারপর ধীরে বলল, চুপ থাকলে যদি তোমার চোখে আমার কথা শোনা যায় তাহলে আর কিছু বলার দরকার কি? আয়শা তার হাত চেপে ধরল। তাদের চারপাশে নোনা জল উড়ছে, গাংচিল উড়ছে মাথার উপর দিয়ে। আয়শা অভ্রর দিকে তাকিয়ে বলল, অনেক ভালোবাসি তোমায়। তাহলে আরও 4টা বিয়ে করতে দাও, প্রমাণ চাই আমার। আয়শা রেগেমেগে একাকার। সে কথা শুনে খ্যাপা কণ্ঠে বলল, সরকারের বাচ্চা, তোর খাবারে থু দিব, লুঙ্গিতে তেলাপোকা ছাড়বো, রাতে বাথরুমে শোয়াবো। এই ঘরে নি, মাপ চাইবো, আর ভুলভাল কথা মুখ থেকে বের হবে না। অভ্রের কথা শুনে পাশ থেকে ফারাজ বলল, ছোট লোকের মানুষের সঙ্গে ছোট লোকই কারবারই হবে। দাঁড়া ভাই, এবার ঝামেলার সঙ্গে তোর একটা সেটিং করিয়েই ছাড়বো। ভাই পিছনে আমার গুলি মারেন বন্দুক ঢুকিয়ে, ও এসব বইলেন না। ফারাজ মুখ বাঁকিয়ে চিত্রার কাছে চলে গেল। ফারাজের চোখে সানগ্লাস, শরীরে সমুদ্রের জল টলমল করছে। সে খালি গায়ে সমুদ্রের জলে নেমেছে। চারপাশে কত মেয়ে মানুষ ফারাজের শরীরের দিকে তাকিয়ে আছে। চিত্রার রাগ হচ্ছে খুব। বেহায়া মেয়ে লোক বিবাহিত পুরুষের দিকে নজর দেয়, মন্দ চায় জলে চুবিয়ে মারতে সবগুলোকে। এই হয়েছে, অনেক ভিজেছেন, উঠে পড়ুন এইবার। আরে ঠাকুর সুন্দরী, এখনো আবার সুরক্ষা বস্ত্র ভেজেনি, আর তুমি বলছো উঠে আসতে? আর ভেজানোর দরকার নেই, উঠুন। মেয়ে মানুষ আপনাকে ন্যাংটা দেখে জ্বালা মেটাচ্ছে, হাঁ করে তাকিয়ে আছে। এসব দেখতে খুব ভালো লাগছে। কোন সারলি নজর দেয়? ওরা কি জানে না দুয়ারে সব নারী আব্বা লাগি? আমি খালি আমার বউয়ের স্বামী। বইয়ের তো স্বামীই হবেন, নানা তো আর হবেন না। এখন ঢং না করে উঠে আসুন। ফারাজ উঠে এসে চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলল, চলো রুমে যে, গরম গরম লাগছে। গরম লাগলে কি করি আমি জানো না? ছি, আপনি এত মানুষের সামনে এসব কি বলছেন? ফারাজ অসহায়ের মতো তাকালো চিত্রার দিকে, বলল, গরম লাগলে এসির বাতাস খাই, সেটাই বলছি। উপস, ওইটা আমিও না। আবুলের নাতনি, যা গিয়ে সমুদ্রের নোনা জল নিয়ে কালামাইনটা পরিষ্কার করে দাবানিয়ান। রাতের সমুদ্রের নিজস্ব ভাষা আছে। দিনের চিৎকার থেমে গেলে, যখন ঢেউয়ের গর্জন আর বাতাসের গুঞ্জনই একমাত্র শব্দ হয়ে থাকে, তখন সমুদ্র ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করে। রাতের কক্সবাজার আজ থেমে আছে শুধুই প্রেম তৃষার জন্য। চাঁদের আলো নেমে এসেছে সমুদ্রের জলে। ঢেউয়ের মাথায় রূপলি ফেনা ঝিকিমিকি করছে তাদের চোখের প্রতিচ্ছবির মতো। সমুদ্র তটে সাজানো এক ছোট্ট কাঠের ঢেক, তার চারপাশে ফুল মালা আর সারি সারি মোমবাতির নরম আলো জ্বলজ্বল করছে। বাতাসে মিশে আছে সমুদ্রের নোনা ভাব আর সাদা লিলির সুবাস। তৃষা ধীরে ধীরে হেঁটে আসে, তার নরম সাদা পোশাকে বাতাসে দোল করছে। প্রেম রোজ ফুলের জুয়েলারিতে তাকে লাগছে দারুণ। মনটা যদিও খারাপ, কারণ চিত্রাসহ বাকিরা চলে গেছে। তারাও আর 1-2 দিন থেকে চলে যাবে। সুন্দর সময় কত জলদি ফুরিয়ে যায়, তাই না? ঠিক তখনই টেবিলের অপর পাশে দাঁড়িয়ে থাকে প্রেম। তার দিকে তাকায়। প্রেমের চোখ তৃষার ওপর থেকে সরছে না। তৃষাকে কোনো অংশে ডিজনি প্রিন্সেসের থেকে কম লাগছে না। তৃষাও প্রেমের দিকে তাকায়। সাদা শার্টের ওপর হালকা ধূসর ব্লেজার, হাতের ঘড়িতে কেমন যেন একটা চাঁদের আলো পড়ে চিকচিক করছে। তার বাদামি রঙের ফ্লক্স আইগুলো নেশালো হায়নার মতো দৃষ্টিপাত করছে তৃষার ওপর। তৃষা তাকিয়ে থাকে। কিছু বলার আগেই তার ঠোঁটের কোণে একটা নরম হাসি জমে যায়। প্রেম চ্যাট টেনে বলল, মাই লেডি। তৃষা হেসে বসল। বাতাসে মোমের শিখা কেঁপে উঠছে। টেবিলে সামুদ্রিক খাবার, হালকা সালাদ আর একজোড়া ওয়াইন গ্লাস। কোনো অতিরিক্ততা নেই, শুধু আন্তরিকতা, যেমন তাদের ভালোবাসা। তৃষা বলল, এই জায়গাটা স্বপ্নের মতো। প্রেম মৃদু হাসল। স্বপ্ন না হলে ভালোবাসা কেমন? প্রেম তৃষাকে খাবার সার্ভ করতেই বলল, এখন তুমি পেট ভরে খাবে, তারপর আমার পালা। মানে? কিছু না খাও? আপনি খাবেন না? খাওয়ার জন্যই তো এত আয়োজন।
ঢেউয়ের ছন্দে ডিনার এগিয়ে চলল। পাশেই দুজন লোক ভায়োলিন বাজাচ্ছে, চারপাশটা সাজানো হয়েছে হলুদ বাতি দিয়ে। কি দারুণ লাগছে। ডিনার শেষে প্রেম উঠে দাঁড়ায়। দূরে বালির উপর রাখা একটা ছোট্ট পিয়ানো, চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, তার পাশে সারি সারি মোমবাতি। সে তৃষার দিকে তাকিয়ে বলল, আজ তোমার জন্য কিছু বাজাবো। তৃষা হালকা অবাক হয়ে হাসে। তুমি পিয়ানো বাজাও? এই তো এমনি এমনি শেখা। সে পিয়ানোর সামনে বসলো, আঙুল ছোয়ালো পিয়ানোতে। সমুদ্রের গর্জনের মাঝখানে ভেসে উঠল সুর, নরম ধীর, ভালোবাসায় ভেজা একটা মোলারি। তৃষার সাদা গাউনটা অত্যাধিক লম্বা হওয়ায় বাতাসে সব কেমন যেন উড়ছে। তৃষা পেছন থেকে প্রেমের কাঁধে তার হাতটা রাখলো, চুপচাপ দাঁড়িয়ে শুনল সেই সুর। তার চোখে মোমের আলো ঝিকিমিকি করছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উড়ে এসে প্রেমের মুখ ছুঁয়ে যাচ্ছে। সেই সঙ্গে সুরটাও ধীরে ধীরে মিশে যাচ্ছে ঢেউয়ের আওয়াজে। রাত আরও গভীর হয়। সুর থেমে গেলে প্রেম ধীরে ধীরে উঠে আসে, তার হাত বাড়িয়ে দেয়। নাচবে? সুর তো শেষ। প্রেম মাথা নাড়ালো। না, এখন শুরু। পেছনে বাজতে শুরু করলো নরম জ্যাজ, স্যাক্সোফোনের হালকা ঝংকার। সমুদ্রের ছন্দে মিশে গেল। তৃষা তার বুকের কাছে এসে দাঁড়ায়, প্রেম তার কোমরে হাত রাখে। মোমবাতির আলোয় চাঁদের তলায় ঢেউয়ের ছন্দে দুজনের ছায়া বালির উপর দুলে ওঠে। তৃষার মাথা ঠেকে থাকে প্রেমের কাঁধে, প্রেমের ঠোঁট ছোঁয়ায় তার চুলে। বাতাসে শুধু একটাই সুর, তা হচ্ছে ভালোবাসা। ঢেউ এসে আলতো ছুঁয়ে যায় তাদের পা, মোমের আলো কেঁপে ওঠে তাদের বুক। পাশে সমুদ্রের গর্জন, বাতাসে তৃষার চুল উড়ে এসে প্রেমের মুখে লাগে। প্রেম মৃদু হেসে বলল, তোমার চুলেও কি সমুদ্রের গন্ধ লেগে আছে? বিটার হার্ট। তৃষা তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হেসে বলে, গন্ধটা আমার নয়, তোমার তীব্র স্পর্শের। আজ তোমাকে কিছু বলতে ইচ্ছা করছে। বলুন, থামছেন কেন? জানো, এই সমুদ্রটাকে যতবার দেখি মনে হয় ও আমার মতোই, বাইরে শান্ত কিন্তু ভেতরে তোলপাড়। তাহলে আমি কি? তুমি সেই ঢেউ যে আমায় প্রতিদিন ছুঁয়ে যায়, আবার ফুরিয়ে যায়। তৃষা সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায়। ফুরিয়ে গেলে আর থাকি কেমন করে? পেতে তো থাকবে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর। দূরে আরেকটি ঢেউ ভেঙে পড়লো তীরে। আপনি জানেন, আমি কখনো কাউকে এত ভয় পাইনি যতটা আপনাকে হারানোর ভয় পাই। আমি তো তোমারই, হারাবে কিভাবে? মানুষ হারায় না, তবে সময় যে তাদের হারিয়ে দেয়। তাহলে সময়কে আটকে রাখো। কি দিয়ে? তোমার একটুখানি ভালোবাসা দিয়ে। তৃষা হেসে মাথা নাড়ালো। কারণ সেটাই একমাত্র উত্তর, যেটা ভুল হলেও সুন্দর লাগে। আচ্ছা, আপনার জীবনে যদি আমি না থাকতাম? তাহলে এই সমুদ্রটা শুধু এক টুকরো জল হতো, ঢেউহীন, প্রাণহীন। আর জীবনটা হতো সেই প্রাণহীন সমুদ্রের মতো। ওই দেখুন, মোমবাতিটা নিভে যাচ্ছে। প্রেম, নিভে যেতে দাও। আলো থাকলে মুখ দেখা যায়, আর অন্ধকারও হৃদয়। তৃষা একটু থেমে বলল, কখনো কি ভাবেন যদি এই মুহূর্তটা শেষ হয়? না, কারণ তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তে অনন্তের মতো। আর যদি অনন্ত শেষ হয়? তাহলে আমি আবার জন্ম নেব, শুধু তোমাকে ভালোবাসার জন্য। তৃষা আস্তে বলল, আপনি জানেন প্রেম, ভালোবাসা কখনো একদিনে হয় না। জানি, তবু আমি প্রতিদিন নতুন করে তোমায় ভালোবাসি। এই সমুদ্রের ঢেউয়ের মতো। না, ঢেউ তো ফিরে আসে, আমি ফিরবো না, তোমার ভেতরেই থাকবো। তৃষা হালকা হেসে বলল, কথাগুলো সিনেমার মতো শোনাচ্ছে। কোন সিনেমার, সত্যি করে বলো তো? সিনেমা নয়, কিন্তু একটা কথা কি জানো, ভালোবাসা হচ্ছে সিনেমার চেয়েও সত্যি। তাহলে বলুন, সবচেয়ে প্রিয় জিনিস আপনার কি? এই মুহূর্ত যেখানে তুমি আছো, আমি আছি, আর সমুদ্র আমাদের সাক্ষী। প্রেম একটু থেমে বলল, তৃষা, বলুন। এই সমুদ্রটা কেমন লাগে তোমার? বিশাল, আপনার ভালোবাসার মতো, যা শেষ আমি খুঁজে পাই না। আজ চারটা দেখেছ? হ্যাঁ, কিন্তু আপনার চোখ জ্যোৎস্নার চেয়েও বেশি আলো। আচ্ছা, আপনার আবারও খিদে পেয়েছে? হ্যাঁ, কিন্তু খাবার নয়, তোমার কথার ক্ষুধা। বাতাসটা বেশ ঠান্ডা। আপনার ঠান্ডা লাগছে না? সমস্যা নেই, তোমার গভীর স্পর্শে উষ্ণ হয়ে যাব। আচ্ছা, তুমি জানো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ কি? বলুন। তৃষা। ঢেউতেও এর প্রতিধ্বনি শোনা যায়। আর আমার প্রিয় শব্দ প্রেম। ভুল বললে। তাহলে কি? আমরা। প্রেম আর তৃষা রাতে বিচের একটা রুমে রাত কাটায়। চোখে যখন শেষ রাতে তৃষা তীব্র ঘুম, ঠিক তখনই হঠাৎ করে তৃষা প্রেমকে বলল, আমার না লাল গোলাপ ছুঁয়ে দেখতে মন চাচ্ছে। আচ্ছা, লাল গোলাপ আপনার কেমন লাগে? প্রেম তৃষাকে বুকে জড়িয়ে বলল, তুমি এখন ঘুমাবে? জলদি ঘুমোতো শোনা।
তৃষা আর কিছু বলল না, প্রেমের বুকে মাথা রাখলো। ফজরের সময় যখন ঘুম ভাঙলো তখন দেখলো প্রেম উঠেছে। ঘুমের চোখে এত পাত্তা দিল না, ভাবলো আর কই যাবে, নিশ্চয়ই ওয়াশরুমে যাওয়ার জন্যই উঠেছে। সবে সকাল 7টার দিকে তৃষার দরজায় কেউ যেন কড়া নাড়ল। কয়েকবার কড়া নাড়ার পর ঘুম ভাঙলো তার। চোখ কষলে পাশে তাকাতেই দেখলো প্রেম নেই। মানে কি, প্রেম কোথায় গেল? মনে পড়ে গেল ফজরের কথা। তার মনে কি প্রেম কি তখন বাইরে গিয়েছে? কিন্তু এত ভোরে কেন? সে উঠে দরজা খুলতেই দেখলো হোটেল ম্যানেজমেন্ট থেকে একজন লোক এসেছে। সে তৃষাকে দেখে বলল, স্যার, আপনার জন্য এই লাল গোলাপের বুকে পাঠিয়েছি। লোকটা তৃষাকে একটা কাগজ দিয়ে বলল, স্যার, আপনাকে এটাও দিতে বলল। তৃষা সেখানে একটা ঠিকানা দেখতে পেল, সেই সঙ্গে লেখা। তৃষা মনে মনে খুশি হলো, বলল। সে তৈরি হয়ে ঠিকানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। হোটেলের পশ্চিমে একটা বিরাট ঝাউবন। একটা লোককে বিচে জিজ্ঞেস করে সেদিকটায় হাঁটা ধরলো। 7:30 মতো বাজে। এখনই কত মানুষ বিচে, তবে ওই ঝাউবনের দিকটা ফাঁকা, মানুষ নেই বললেই চলে। কিছু শিশু বনের শুরুর দিকে বসেছিল। তৃষার দিকে একবার কেমন করে যেন তাকালো। তৃষা পাত্তা না দিয়ে বনের মধ্যে প্রবেশ করল। প্রেমের চিঠি অনুযায়ী একটা বাড়ি থাকার কথা, খুঁজে পাচ্ছে না সে। অনেকটা হেঁটে ভেতরের দিকে এগিয়ে এগিয়ে যেতেই হঠাৎ আধার আরও বেশি ঘনিয়ে আসতে শুরু করলো। শেষে বনের মাঝ বরাবর একটা কাঠের বাড়ি দেখে থমকে গেল। খুশিতে চোখ জ্বলজ্বল করলো। দৌড়ে গেল সেই বাড়ির সামনে। ভাঙা একটা কাঠের বাড়ি, অনেক পুরনো মনে হচ্ছে। তৃষার কেমন যেন গা ভার হচ্ছে। সে তবুও একবার মৃদু কণ্ঠে তৃষার নাম ধরে ডাকতেই পুরো নিস্তব্ধ জঙ্গলে কেবল তারই গলা ভেসে এলো। সে ফাঁকা দরজা ঠেলে ভেতরে ঢুকে হঠাৎ বলল, প্রেম আছেন? রুমে পা রাখতেই চোখ ছানা বড়া, রুমটা জীবন্ত আতঙ্কে থরথর করছে। তৃষা ভেতরে পা রাখতেই বাতাসের গন্ধ বদলে গেল। নোনাধারা সমুদ্রের গন্ধটাকে ছাপিয়ে উঠল এক অদ্ভুত লোহা ধাতুর গন্ধ, রক্তের গন্ধ। ছাদ থেকে এক ফোঁটা পানি পড়ছে টুপটাপ শব্দে, কিন্তু সেটাও যেন রক্তের ছন্দে মিলিয়ে যাচ্ছে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, অন্ধকারে লালচে ছোপগুলো আলোর রেখা পেলে স্পষ্ট হয়ে ওঠে। হয়তো কেউ এখানে দীর্ঘক্ষণ কষ্টে ছটফট করেছে। রক্ত গড়িয়ে গেছে মেঝের ফাঁক বেয়ে। হঠাৎ পুরনো একটা গ্রামোফোনের হুইসেল শোনা গেল, চিরচেনা সুরে ভেসে এলো। প্রেম আমার, হো হো প্রেম আমার। তৃষা স্তব্ধ হয়ে গেল, তার নিঃশ্বাস আটকে গেল গলার কাছে। দেয়াল জুড়ে সারি সারি ফ্রেম, সব ছবিতেই তৃষা নিজে। এক ছবিতে সে সমুদ্রের ধারে হাসছে, অন্যটায় তার চোখে কান্না, আরেকটায় তার হাতের সেই ক্ষত। সব ছবিতেই লাল দাগে ঘেরা। তৃষার চোখের কোণ কাঁপতে লাগলো। একটা ছবির নিচে সে দেখল নিজের নামের পাশে লেখা শেষ সাক্ষাৎ। হঠাৎ বাতাসে দরজাটা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে। বাতাসের সঙ্গে সঙ্গে রুমের আলো নিভে গেল। রক্তমাখা দেয়ালগুলো যেন আরও কাছে এগিয়ে আসে। তৃষা পেছনে ফিরতেই দেখল দরজার পাশে ঝুলছে একটা কালো হুডি। হঠাৎ অনুভব হলো কেউ পেছন থেকে এগিয়ে আসে। তৃষা পেছনে ফেরার আগেই পেছন থেকে একজোড়া হাত তাকে চাপড়ে ধরে বলল, তৃষা, মৃত্যুর কত কাছাকাছি চলে এসেছো। তৃষা পেছনে ফিরতেই দেখল প্রেমকে। তবে প্রেম তৃষাকে কথা বলার সুযোগ না দিয়ে কেবল বলল, জলদি চলো এখান থেকে। তৃষা কোনো কিছুর মানে না বুঝলেও কেবল বুঝতে পারল এখান থেকে জলদি যাওয়াটা অতীব জরুরি। হোটেল রুমে আসতেই তৃষার মনে জেগে উঠল হাজারটা প্রশ্ন। তবে সে জিজ্ঞেস করার আগে প্রেম তাকে স্থির করে বিছানায় বসিয়ে বলল, তুমি জানতে চাও সকালে আমি কোথায় গিয়েছিলাম, তাই না? আরে আমি তো জগিংয়ে গিয়েছিলাম। তো যখন জঙ্গলের ওই দিকে প্রবেশ করছিলে তখন ডাকলাম, তো কতবার পেছন থেকে ডাকলাম। শেষে ভাবলাম দেখে তোমার পেছনে গিয়ে কতক্ষণ তুমি টের না পেয়ে থাকতে পারো। শেষে টের পেলেই না। প্রেম, প্রেম আপনি দেখেছেন ওই বাড়িতে রক্ত, আমার ছবি টানানো। প্রেম যখন ফিরে যাই আমার সত্যি এখানে ভয় লাগছে। প্রেম, প্রথমের রুম নাম্বার 102, আর এখন এইসব পুলিশকে জানালে হয় না? যা হচ্ছে তা তো ঠিক হচ্ছে না। আর আমার সঙ্গেই বা কেন? আমি বললাম তো 102 নম্বর রুমে কিছুই হয়নি, সব ভ্রম। তবে আজকের বিষয়টা নিয়ে আমি দেখছি। দেখা লাগবে না, চলুন আপনি চলে যাই। এসব সামান্য কারণ নিয়ে চলে যাবে বলছো? 2 দিন থাকি প্লিজ, তারপর তো ঢাকায় ফিরতে হবে। তোমার ভার্সিটি আছে, ওর সামনে ফাইনাল এক্সাম, আর সময় কোথায় আমাদের হাতে বলো? কিন্তু প্রেম, প্লিজ শোনো, কোনো কিন্তু নয়। তৃষা আর কিছু বলো না। শরীর অনেক ক্লান্ত লাগছে তার, একটু ঘুমিয়ে নিলে হয় না? সে এখন সত্যি ভীষণ ক্লান্ত। এবার বাড়ি ফিরতে চায়। তার ভয় দিনকে দিন বেড়েই চলছে।
এবার সে একটু নিস্তার চায়। কেন তার সঙ্গে এসব হচ্ছে? ওই কালো হুডি পরা লোকটা কে? সমুদ্র পাড়েও সে একই হুডি পরা একজন মানুষকে কয়েকবার দেখেছে। লোকটা অদ্ভুতভাবে তার দিকে দেখা হলে তাকিয়ে থাকতো। আচ্ছা, দুটো মানুষ এক নয় কি? ওই হুডি পরা লোকটি তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছিল। আচ্ছা, এই নামে ডাকার কারণ কি? যুবরাজকে ফেলে ঢাকায় আসার পর তো এসব হয়নি, হয়েছে বিয়ের পর কক্সবাজার আসার পর। আচ্ছা, খবরে যে সিরিয়াল কিলারের বিষয়ে সে শুনেছিল, সেই কিলারের সঙ্গে কি ওই হুডি পরা লোকের কোনো সম্পর্ক আছে কি? মাথাটা একেবারে গুলিয়ে যাচ্ছে। এদিকে হাতের ব্যথাটা এখনও সারেনি। শেষে প্রেম তৃষাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে তার পাশে কিছুক্ষণ বসে থাকে। দুপুরে ঘুম থেকে উঠে ঘরে হোটেলেই সময় কেটে যায় তৃষার। শিমলা আর সে একসঙ্গে থাকলে অন্য কারো দরকার পড়ে না। অঙ্কুর আর প্রেম বাইক নিয়ে একটু বের হয়েছে। বিকেলের দিকে ব্যালকনিতে বসে হাওয়া গায়ে লাগিয়ে ফোনে মুখ গুজে তৃষা বসেছিল। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন এলো। ডেলিভারি ম্যানের ফোন। কিন্তু তৃষার তো কোনো পার্সেল আসার কথা নয়, আর ঘুরতে আসার পর সে কিছু অর্ডারও করেনি। তাহলে তারপর ডেলিভারিকে যখন সে জিজ্ঞেস করলো কত টাকা, তখন তিনি জানালেন পেমেন্ট ক্লিয়ার। ভারী আশ্চর্য হলো তৃষা। শিমলাকে জিজ্ঞেস করতেই সে বলল, আমি এটা অর্ডার করেছিলাম, পেমেন্ট পে করা, এটা আবার সেটা নাকি? তৃষা গম্ভীর মুখে বলল, আগে আসুন, দেখি কি এসেছে। পার্সেলটা হাতে নিয়ে খুলে দেখতেই চিৎকার করে উঠল তৃষা। একটা বাক্স, ছোট্ট মতো দেখতে, তাতে কাটা চুল আর গলা কাটা বিশ্রী রকমের একটা পুতুল। শরীর কেঁপে উঠল তৃষার। শিমলা জলদি তৃষার সামনে থেকে বক্সটা সরিয়ে নিয়ে তাকে রুমে নিয়ে গেল। পানি খাইয়ে বলল, এবার শরীর ঠিক লাগছে? তৃষা আপনা আপনি কান্না করে উঠল। ভীষণ ভয় করছে তার। তার হাত পা অসাড় হয়ে আসে। সে কাঁদতে কাঁদতে বলল, তুই প্রেমকে কল কর, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এখানে আমি আমার মরণ দেখতে পাচ্ছি। শিমলা কোনো মতে তৃষাকে সামলে প্রেমকে কল করলো। খুব একটা সময় লাগলো না প্রেমের রুমে ফিরতে। শেষে সারাটা সন্ধ্যা প্রেমকে নিজের বুকে আগলে রাখতে হয়েছে তৃষাকে। মেয়েটা ছাড়ছিলই না, কেবল বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল। তবে প্রেম কত ধরনের কথা বলে বুঝিয়েছে আর একটু সময় থেকে গেলে কিছু হবে না। রাত তখন 10টার মতো বাজে। তৃষা এখন অনেকটা স্বাভাবিক। প্রেম টেলিফোন করে খাবারটা রুমে পাঠিয়ে দেওয়া হয়, তার ব্যবস্থা করতে উঠে পড়ে। টেলিফোন তুলে কল দেবে এমন সময় তার ফোনে একটা কল আসে। স্ক্রিনের নাম্বারটা দেখা মাত্র গলার শব্দ নিচু হয়ে যায়। সে উকি মেরে একবার বেডরুমের দিকে তাকায়। তৃষা বোধহয় ঘুমিয়ে গেছে। টেলিফোনটা জায়গায় রেখে নিজের ফোনটা পকেট থেকে বের করে রিসিভ করলো। ওপাশে কেউ একজন গম্ভীর স্বরে কথা বলেই যাচ্ছে। হঠাৎ প্রেম তাকে নামিয়ে বলল, চুল আর পুতুল দিয়ে তুমি কি করবে? ওরার শখ তোমারও হয়েছে নাকি? ওইসব তোমাকে দেয়া যাবে না। তবে তুমি চাইলে কিন্তু আমি এর থেকেও বেটার কোয়ালিটির গুলো তোমার ঠিকানা পাঠাবো। ফোন রাখলাম, সাবধান। জানোই তো দেয়ালে একবার ছবি লেগে যে এই রহস্যের গল্পের মৃত্যু নিশ্চিত। বলে ফোনটা কেটে পেছন ফিরতেই দেখলো তৃষা তার দিকে তাকিয়ে আছে। প্রেম কিছুটা অবাক হলো, থতমত খেয়ে বলল, শোনো, তুমি ঘুমাওনি? আমি আরো ভাবলাম ঘুমিয়ে গেছো। জানো না অঙ্কুর ফোন করেছিল, তোমার কথাই জিজ্ঞেস করলো। আর ওই যে পার্সেল, ওইটা নিয়ে একটু মজা করছিল আর কি। তৃষা জবাব না দিয়ে বলল, ক্ষুধা পেয়েছে, একটু জলদি খাবার পাঠাতে বলুন। প্রেম মুস্কি হেসে বলল, তুমি রুমে যাও, আমি বলে আসছি। রাতে তৃষাকে বুকে জড়িয়ে চোখ বুঝলো প্রেম। তবে তৃষার যে ঘুম আসে না, আসবে কি করে? প্রেমের কথাগুলো তখন মোটেও স্বাভাবিক লাগেনি। তাছাড়া অন্য সময় হলে প্রেম তৃষার কোনো কথা ফেলে না, আর সেখানে তার সঙ্গে এত বড় বড় বিষয় ঘটে যাচ্ছে। তবুও প্রেম ধরে বেঁধে এখানেই থাকতে চাইছে। রাত বাড়ে, বৃষ্টির শব্দ থেমে যায়। কোথাও একটা জানালা কিঞ্চিত খোলা, তার ফাঁক দিয়ে ঢুকছে নোনা বাতাসের হালকা গন্ধ। তৃষার চোখ আধ খোলা, আধ বোঝা। সে মনে করে প্রেমের হাত এখনও তার কাঁধে, কিন্তু ধীরে ধীরে অজান্তেই চোখ লেগে যায়। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে। ঠিক বোঝে না শব্দটা কিসের। রুমে ঘন অন্ধকার, সিলিং ফ্যানের মৃদু ঘূর্ণন ছাড়া কিছুই শোনা যায় না। এসিটা রাতে বন্ধ করে শুয়েছিল মনে আছে। তৃষা হাত বাড়ায়, পাশের জায়গাটা ছুঁয়ে দেখে ঠান্ডা, একদম ঠান্ডা। কারণ যে প্রেম নেই। তার বুকের ভেতরটা ধীরে ধীরে জমে যায় বরফের মতো। সে নিঃশব্দে চুপসে যায়। পর্দার ফাঁক দিয়ে বাইরে থেকে একটা ক্ষীণ আলো পড়ছে। তৃষা দরজার কাছে গিয়ে থামে। দরজার নিচে দেখা যাচ্ছে হালকা নড়াচড়া, কারো ছায়া যাচ্ছে মনে হয়। একটা খটখটে শব্দ, হ্যান্ডেল নড়ল, দরজা খুলল, তারপর নিস্তব্ধতা। তৃষার বুক ধরফর করে ওঠে। প্রেম
এত রাতে সে কোথায় যাচ্ছে? সে চপলভাবে দরজাটা অল্প ফাঁক করে বাইরে উকি দেয়। হোটেলের করিডোরে নিঃশ্বার হলুদ আলো জ্বলছে, বাতাসে পুরনো ডিটারজেন্ট আর আর্দ্র কাঠের গন্ধ, আলোয় লম্বা ছায়া পড়েছে দেয়ালে। তৃষা নিঃশব্দে বেরিয়ে পড়ল। কক্সবাজারে আসার পর প্রেমের এমন পরিবর্তন, সম্ভবত ইদানিং হুটহাট সে হাওয়া হচ্ছে। এমন না জানিয়ে যায়টা কোথায় সে। আজকে সব প্রশ্নের জবাব চাই। এখানে কিছু তো একটা হচ্ছে, তবে কি হচ্ছে তাই জানতে হবে এবার। আর রহস্য মেনে নেওয়া যাচ্ছে না। তৃষার পায়ে জুতা নেই, তার খালি পায়ের কারণে কার্পেটের ওপর পায়ের শব্দ হয় না। তবুও মনে হচ্ছে পদক্ষেপগুলো খুব জোরে প্রতিধ্বনিত তুলছে তার বুকের ভেতর। করিডোরের মোড়ে এসে আচমকা থেমে গেল সে। ওই তো সামনেই প্রেম, এগিয়ে যাচ্ছে সামনের দিকে, পরনে একটা কালো হুডি, অন্য হাতে ফোন। সে ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু স্ক্রিন জ্বলছে না। কারো ফোনের অপেক্ষা বুঝি। তৃষা 1 পা 2 পা 3 পা চুপচাপ তার পেছনে এগোয়, কিন্তু হঠাৎ বামে বাঁক নিতেই প্রেমটা যেন হাওয়ার মতোই মিলিয়ে গেল। তৃষা থেমে দাঁড়ায়, চারপাশে কেবল বাতির ঝিম ধরা আলো, কোনো শব্দ নেই। ঠিক তখনই টিক করে একটা শব্দ হলো, একই সঙ্গে সব আলো নিভে গেল। অন্ধকারে তৃষার নিঃশ্বাস আটকে যায়। সে পেছনে ফিরে যেতে চায়, কিন্তু কিছু দেখতে পায় না। এমন অন্ধকার যে নিজের হাতও চোখের সামনে অদৃশ্য। তার হৃদস্পন্দন কানে ঠক ঠক করে বাজছে। সে ধীরে ধীরে পেছাতে শুরু করে। হঠাৎ কেউ একজন জোরে পেছন থেকে তার মুখ চেপে ধরে। ঠান্ডা ভেজা শক্ত সেই হাতের স্পর্শ। তৃষা চেঁচাতে পারে না। চোখের সামনে ঘন অন্ধকার নড়ে ওঠে, যেন অন্ধকারেই একটা অংশ তার গায়ে লেপ্টে গেছে। তার নিঃশ্বাস ছটফট করে বেরিয়ে আসে নাক দিয়ে। হঠাৎ সেই শীতল হাতের মালিক তার কাঁধের কাছে থুতনি ঠেকালো। ফ্যাস ফ্যাস শব্দ করে হেসে বলল, হ্যালো সুইটহার্ট। তৃষার জ্ঞান ফিরতেই মাথায় ব্যথা অনুভব করল সে। মনে হচ্ছে দীর্ঘ অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে টেনে তুলছে। মাথার ভেতরটা ভারী লাগছে, কপালের পাশ দিয়ে ঠান্ডা কিছু বেয়ে পড়ছে। ঘাম না রক্ত বোঝা দেয়। চোখ খুলতেই এক ঝলক আধো আলো তার দৃষ্টি ছুঁয়ে যায়, তারপর আবার গাঢ় ছায়ার ঘূর্ণিতে ডুবে যায় সব কিছু। চারপাশটা নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই এক বিকট শব্দ ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। মাংস কাটার শব্দ, একেবারে ধীর গতিতে, যন্ত্রণাদায়ক ছন্দে ধাতব ঘর্ষণ চলছে। তারপর আবার এক চাপাত চপাট আওয়াজ তৃষার গায়ে কাটা দিয়ে ওঠে। শিরদাঁড়ার ভেতর দিয়ে শীতল স্রোত বইতে থাকে। তৃষা নড়তে চায়, কিন্তু শরীর যে নিজেরই কারাগারে বন্দী। হাত পা শক্ত করে বাঁধা, মুখে মোটা কাপড় গোজা, চোখও কোনো কিছু দিয়ে বেঁধে রাখা। সে কেবল অনুভব করতে পারছে পায়ের নিচে ঠান্ডা সিমেন্টের মেঝে, বাতাসে গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। সবচেয়ে বেশি যে গন্ধটা নাকে লাগছে তা হচ্ছে রক্তের কটু গন্ধ। তৃষার নিঃশ্বাস ভারী হয়ে আসে। শব্দটা এখন আরও কাছে, ছ্যাক ছ্যাক করে মাংস কাটার শব্দ। তৃষা চেষ্টা করে মনে করতে শেষ কি ঘটেছিল। সে প্রেমকে খুঁজছিল। হোটেলের করিডোরের মোড়ে আলো নিভে গিয়েছিল, তারপর একটা অন্ধকার, একটা চাপা গন্ধ, আর এখন এই ঘর। তার বুকের ভিতর দম বন্ধ, চিৎকার জমে, কিন্তু মুখ বাঁধা থাকায় কোনো শব্দ বের হয় না। তবুও তার নিঃশ্বাসে আতঙ্কের কম্পন ছড়িয়ে পড়ছে। কান পেতে সে বুঝতে চেষ্টা করলো কতজন মানুষ আছে ঘরে। একটি মাত্র ছায়া, নাকি একাধিক? ঠিক তখনই দূরে কোনো দরজা আস্তে কিঞ্চিত খুলে এক ফালি আলো ভেতরে ঢোকে। আলোতে ধরা পড়ে ঝুলে থাকা একটা অচেনা ছায়া, যা মানুষও হতে পারে, আবার নিছক মাংসের অবশিষ্ট টুকরো হতে পারে। ঘরের হাওয়া গা হিম শীতল করার মতো। হঠাৎ একটা গানের শব্দ ভেসে এলো। তুমি ছাড়া আজ একা এ মন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়াই বুকের পাঁজর ধুধু মরু প্রান্ত। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়াই বুকের পাঁজর ধুধু প্রান্ত। তবু প্রেম এসে ভালোবাসে, আজ রেখে দিয়ে যায়। যেই ছুতে চাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায়। দম বন্ধ করা অপেক্ষার শেষে সে বিকট শব্দ আর রক্ত মাংসের কটু গন্ধে যখন তৃষার মস্তিষ্ক অসাড় হয়ে আসে, ঠিক তখনই তার কানে ভেসে এলো এক ধীর সতর্ক পদশব্দ। প্রতিটি পদক্ষেপ যেন সিমেন্টের মেঝেতে নয়, তৃষার হৃৎপিণ্ডের ত্রন্তিতে আঘাত হানছে। শব্দটা কাছে এলো, এসে থেমে গেল ঠিক তার শিয়রের কাছে। অন্ধকারের মধ্যে দিয়েও তৃষা অনুভব করতে পারল সে ছায়ামূর্তির উপস্থিতি। তার নিঃশ্বাসের অদ্ভুত ছন্দ, এক প্রকার অস্বাস্থ্যকর উত্তাপ, যা গা গুলিয়ে দিচ্ছে। পরের মুহূর্তে তৃষার চোখের বাঁধনে আলতো করে টান পড়ল। সেই টানটা যতটা না শারীরিকভাবে, তার চেয়ে শতগুণ বেশি ছিল
মানসিক। বাঁধন খোলার সঙ্গে সঙ্গেই দীর্ঘদিনের অভ্যস্ত অন্ধকারের উপর হঠাৎ যেন এক ঝলক হলুদ রোগাটে আলো ঝাঁপিয়ে পড়ল। চোখ ধাঁধিয়ে গেল তৃষার। পলক ফেলতে কষ্ট হলো, কিন্তু আতঙ্কের বশে সে চোখ বন্ধ করতে পারল না। আধো খোলা চোখ দিয়ে সে দেখতে পেল ঘরের এক কোণে পুরনো একটি কলের গান ঢুকছে, আর সেই যন্ত্রটি থেকেই ভেসে আসে এক অতি পরিচিত অথচ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সুর, কুনাল গুঞ্জাওয়ালা কণ্ঠে, এ মামার আমি তোমার। আলোটা তখনও যথেষ্ট নয়। তৃষার সামনে দাঁড়ানো মূর্তিটির দিকে চোখ পড়তেই সে কেঁপে উঠল। লম্বা কালো একটি হুডি এবং মুখে কালো একটি মাস্ক, শুধু দুটো চোখের অংশ ফাঁকা, যেখানে দুটি ঠান্ডা দীপ্তিহীন চোখ তাকে নিরীক্ষণ করছে। সেই দৃষ্টিতে নেই কোনো আবেগ, নেই কোনো ঘৃণা, আছে শুধু এক হিংস্র শীতল কৌতূহল। মাস্ক পরিহিত সেই লোকটা নিচু হয়ে তৃষার মুখের বাঁধনটা আলতো করে খুলে দিল। তীব্র কষ্টে ফোলা ঠোঁট দুটো ফাঁক হতেই তৃষা টেনে একটা অসহায় গোঙানি বার করলো, কিন্তু আতঙ্কে আর ভয়ে স্বর বের হলো না। আহ, তুমি জেগে আছো? হুডির আড়াল থেকে ভেসে এলো একটি শান্ত কিন্তু অত্যন্ত বিকৃত কণ্ঠস্বর। কেমন লাগছে তোমার অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা? তৃষা চোখ দিয়ে আকুতি জানালো, কিন্তু লোকটা তখনও অদ্ভুত খেলার মতো। সে টেবিল থেকে একটি ছোট্ট ছুরি তুলে নিল, আর সেই ছুরিটা তৃষার কপালের ঠিক উপরে আলতো করে স্পর্শ করলো। হিম শীতল ধাতুর স্পর্শে তৃষার শরীর কেঁপে উঠল। বুঝছিলি তাকে, তাই না? প্রেমকে এখন দেখো প্রেম কি দিতে পারে তোমাকে। হুডি পরা লোকটা তৃষার হাত ও পায়ের বাঁধন সামান্য আলগা করল, ঠিক ততটুকুই যাতে তৃষা সামান্য নড়তে পারে কিন্তু পালাতে না পারে। এরপর সে তার হাতের সেই ধারালো ছুরি দিয়ে তৃষার গায়ের জামার উপর অত্যন্ত ধীর গতিতে চালালো। প্রতিটা টানে তৃষার চামড়ার ওপর দিয়ে সুচালো ইস্পাত এমনভাবে চলে যাচ্ছিল যাতে রক্ত না বেরিয়ে আসে, কিন্তু স্নায়ুগুলো আর্তনাদ করে ওঠে। চামড়ার কাছাকাছি যখন ছুরি পৌঁছায় তখন তৃষার যন্ত্রণায় গোঙাতে থাকে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে যায়। লোকটা এক হাতে তৃষার চুলে মুঠো করে ধরে টেনে রাখে যাতে সে নড়তে না পারে। এই যে স্পন্দন, এই যে স্পন্দন। লোকটা ফিস ফিস করে বলল, এটাই জীবন। এই তীব্র যন্ত্রণাই তো প্রমাণ করে যে তুমি এখনো বেঁচে আছো। ভয় পাচ্ছ? ভালো, ভয় পাও। ভয় পেলে রক্ত গরম হয়, আর গরম রক্তের স্বাদ অনেক বেশি। এই বিভৎস খেলার মধ্যেই লোকটি আচমকা তার দৃষ্টি ঘুরিয়ে দিল ঘরের অন্য প্রান্তের দিকে। সেখানে মেঝেতে একটি রক্তে ভেজা কম্বল পড়েছিল, যা তৃষা প্রথমবার খেয়াল করেনি। সে আলস্যের ভঙ্গিতে হেঁটে গিয়ে কম্বলটি সরালো। তৃষার বুক ধক করে উঠল। কম্বলের নিচে রয়েছে একটি যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীর। মেয়েটি তখনও পুরোপুরি মারা যায়নি, তার বুক ধুকছে, আর সেই শরীর থেকে রক্তের স্রোত মেঝেতে হাতড়ে বেড়াচ্ছে, তৈরি করছে আঠালো স্রোত। এই নাও তোমার সঙ্গিনী। লোকটি হাসল। সে মেয়েটিকে নির্মমভাবে উল্টে দিল। তার পিঠে আগে থেকেই গভীর ক্ষত তৈরি করা ছিল। লোকটা দেরি না করে এগিয়ে গিয়ে একটি কাঠের বাটন তুলে নিল। তৃষার অসহায় দৃষ্টির সামনে সে মেয়েটিকে অমানসিক শাস্তিতে আঘাত করতে শুরু করলো। প্রথমে পিঠে, তারপর হাতে, এরপর মেয়েটির মাথায় সশব্দে আঘাত করতেই তার গোঙানি বন্ধ হয়ে গেল। চটাং চটাং শব্দে মেয়েটির নিথর হয়ে গেল। তৃষা কখনো কল্পনাও করেনি তাকে চোখের সামনে এসব দেখতে হবে। জীবন্ত মেয়েটি কেবল তার চোখের সামনে ছটফট করেই গেল। তৃষা তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারল না। ভয় করছে। পুরো জীবনে যেই ভয় পায়নি, যতটুকু ভয় পাওয়া বা ছিল আজ সব পাচ্ছে। লোকটি আবার তৃষার দিকে তাকিয়ে বলল, বিরিয়ানি খাবে? মাংসের বিরিয়ানি। আমার প্রাক্তনের না খুব পছন্দ হয় মাংসের বিরিয়ানি। আজকে আবার সে আবদার করেছে। কি করে ফেরি বলো? আচ্ছা তুমি দেখতে থাকো আমি রান্না করি কি করে। লোকটি হেসে তৃষাকে পুনরায় উপর নিচ পরখ করে বলল, আচ্ছা তোমার শরীরের কোন অংশের মাংস বেশি সুস্বাদু? আগে ভাগে ভেবে চিন্তে রাখতে হবে তো, কারণ এরপর তো তোমায় জবাই দেবো। প্রেম, একদম চুপ। গলার সাউন্ড আমার কান অব্দি যেন ভুলেও না আসে। ভেবে না টুকরো হয়ে কুকুরের পাতে যাবে। ওই যে রান্নার হাড়ি দেখছো, ওটা তোমার অপেক্ষায়। তুমি প্রস্তুত তো? কথা শেষে সে পুনরায় মেয়েটির শরীরে ছুরি চালালো। চাছা হাতে মেয়েটির নিথর দেহের উপর ঝাঁপিয়ে পড়ল। হিংস্র বন্য উল্লাসে সে মাংস কাটার সেই শব্দ তৈরি করতে শুরু করলো। ছ্যাক ছ্যাক শব্দ। ইস, ধাতব ঘর্ষণ। ঘাড় ভেঙে মাংস আলাদা হওয়ার সে বিভৎস আওয়াজটা কি ভয়ানক। রক্ত আর মাংসের টুকরোগুলো চারপাশে ছিটকে পড়ছে। কাজ শেষে সে ঘরের এক কোণ থেকে একটি বড় ডেস্কি আর একটি গ্যাস স্টোভ টেনে এনে স্টোভ জ্বালালো।
ডেকচির মধ্যে জল আর মশলা ঢেলে ফুটতে দিল। সে মেয়েটির দেহ থেকে মাংসের টুকরোগুলো অত্যন্ত দ্রুত গতিতে আলাদা করে সেই ফুটন্ত ডেকচির মধ্যে ছুঁড়ে মারতে থাকে। মাংসগুলো গরম জলে পড়তেই ছ্যাঁচ করে এক তীব্র শব্দ হয়, আর তার সাথে মিশে হলুদ মশলার ঝাঁঝালো গন্ধ। তৃষার মাথা ঘুরতে শুরু করে। রক্তমাখা মাংসগুলো চুলায় দিয়ে দিল, তাও মানুষের মাংস। বুকের কাছ থেকে মাংস আলাদা করে রান্না করা হচ্ছে। মেয়েটির রুহু বোধ হয় পাশেই বসে আর্তনাদ করছে। নিজের অপরাধ কি জানার আগেই হয়তো মরণ হয়েছে। লাশের চোখ খোলা। তৃষা সেই চোখে চোখ রাখতেই হঠাৎ লোকটি পেছন ঘুরে বলল, আর কিছুক্ষণ অপেক্ষা তৃষা, সুঘ্রাণে তোমার চেতনা ফিরে আসবে, তুমিও প্রস্তুত হও, তোমার পালাও খুব শীঘ্রই আসছে। তৃষা সেই বিকট দৃশ্য দেখে চোখ সরাতে পারল না। তার মস্তিষ্কের প্রতিটি শিরায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তার মুখে তখনও কোনো শব্দ নেই, কিন্তু তার চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়ছে, যা ভয়ের চরম অভিব্যক্তি। রক্তের তীব্র কটু গন্ধ, ফুটন্ত মশলা আর মাংস সেদ্ধ হওয়ার ঝাঁঝালো বাষ্পে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। ডেকচি থেকে ভেসে আসা সেই ছ্যাঁচ আওয়াজ এক বিভৎস নৈবেদ্যের মতো কানে বাজে। লোকটা সন্তুষ্ট চিত্তে ডেকচির ঢাকনা দিল, আঁচটা একদম কমিয়ে দিল যাতে মাংসটা মৃদু তাপে সেদ্ধ হতে থাকে। তারপর অলস্যের ভঙ্গিতে হাঁড়ি থেকে হাত সরিয়ে ধীরে ধীরে তৃষার দিকে এগিয়ে এলো। তার হাতে লেগে থাকা রক্ত তখনও টাটকা। সেই রক্তমাখা হাত দিয়ে সে তৃষার কপালের ঘাম আর চোখের জল আলতো করে মুছে দিল। সেই স্পর্শে তৃষার সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল, কিন্তু সে আর এক বিন্দু শক্তি পেল না নড়তে বা গোঙাতে। তার সমস্ত স্নায়ু হিমশীতল আতঙ্কে নিথর হয়ে গেছে। কেমন লাগছে তৃষা? লোকটা ফিস করে বলল। সেই কণ্ঠস্বর শান্ত, স্বাভাবিক, যা এই পরিবেশের সাথে বিন্দুমাত্র মানানসই নয়। সে হাঁটু গেড়ে বসল তৃষার ঠিক মুখোমুখি। ঘরের অন্ধকারেও তার দীপ্তিহীন চোখ দুটি তৃষার চোখ অনুসরণ করছে। আমার প্রাক্তনের জন্য বিরিয়ানি রান্না করছি, সে খুব খুশি হবে। তৃষা পাথরের মতো পড়ে রইল, কেবল তার চোখ দুটি জীবন্ত। সেই চোখে জমে থাকা তীব্র ভয়, ঘৃণা আর অসহায়তা। তৃষা এখনো লোকটার মুখোশের আড়ালে লুকায়িত চেহারা দেখতে পায়নি। কে এই লোক? এত চেনা লাগছে কেন? এই চোখ, এই ভঙ্গিমা। লোকটা তৃষার দিকে ঝুঁকিয়ে ফিস করে বলল, শোনো, আজ আমি তোমাকে একটা গল্প বলবো, আমার আর তার গল্প। গল্পের নাম দিতে পারো নামহীন গল্প। জীবনের প্রথম দেখায় যাকে মন আকৃষ্ট করেছিল তার নাম ছিল তিথি মায়ানা। 7 বছরের সম্পর্ক ছিল আমাদের। 7 বছরে সে আমায় কত স্বপ্ন দেখিয়েছে জানো? কতবার বললাম চলো বিয়ে করে ফেলি। সে আমার বেকারত্ব আমায় ছাড়ার কারণ বানালো। আমি সময় চেয়েছিলাম, ছাত্র হিসেবে বরাবরের মতো মেধাবী ছিলাম। দেখো আমার সবই আছে, তবে সে চেয়েছিল সব যেন আমার একার থাকুক। তিথিকে বোঝাতে পারিনি তুমি আমার পাশে থাকলে একদিন আমার নিজের কামাই করার টাকায় সিদ্দিক নেওয়াজের বাড়ির মতো বাড়ি হবে। সে বোঝেনি, সে একটুও বোঝেনি। কতবার বললাম বিয়ে করতে, সে সময় চাইলেও অজুহাত দেখালো। আচ্ছা তৃষা, আমার হাত দেখো, এই হাতের স্পর্শ তিথির সর্বাঙ্গে এখনো মিশে আছে। এই স্পর্শ সে কেমন করে ভুলে গেল? 7 বছরকে পেছনে ফেলে এত স্বপ্নকে খাটিয়ায় চাপিয়ে বউ সেজে অন্যের ঘরে চলে গেল। কেমন করে পারলো অন্যের বউ হতে, কোনো পুরুষের স্পর্শে কাতর হতে? বলো তৃষা, সে চলে যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল তা কি সে জানে? জানতে চেয়েছে? সে চলে যাওয়ার পর মানসিকভাবে ঠিক থাকতে পারেনি। কি করলে মানসিক শান্তি পাবো বুঝতে পারছিলাম না। আজও মনে আছে ঘটনাটা, বেশি দিনের না, আবার কমও না। রাতের বেলা নেশা করে বলি দিয়ে যাচ্ছিলাম, সামনে একটা বিয়ে বাড়ি দিয়ে চোখে পড়লো। বউকে গাড়িতে তুলে বিদায় দেওয়ার পর্ব চলছিল। সবার কি কান্নাকাটি। হঠাৎ কোথা থেকে যেন একটা ছেলে ভিড় থেকে চিৎকার করে এগিয়ে গেল। আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ সেই চিৎকারে থেমে যাই। বললাম কি না কি হলো। একটু সামনে এগোতেই হাহাকার শোনা গেল। তিথির বিয়ের দিনও আমি এভাবেই হাহাকার করেছিলাম। এক মুহূর্তে নিজেকে ওই ছেলের জন্য দেখতে পেলাম। পরিস্থিতি বুঝতে সময় লাগেনি। মেয়েটির ওই ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। ছেলেকে শেষ মুহূর্তে এসে ধোকা দিয়ে মেয়েটি অন্যের হয়ে যায়। সেদিন সারা রাত ঘুমোতে পারিনি। তো কি ভাবি, পরদিন ওই ছেলের খোঁজ নিয়ে তার বাড়ি যাই দেখা করতে। জানতে পারি রাতেই নাকি সে আত্মহত্যা করেছে। লড়াই করতে পারেনি, হেরে গেছে ভালোবাসার কাছে। সেই থেকেই ঠিক করলাম মেয়েটিরও অধিকার নেই বেঁচে থাকা। বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। এভাবেই শুরু হয় আমার ওই বিশ্বাসঘাতকদের নাম মুছে ফেলার কার্যক্রম। যারা ছলনাময়ী, যারা অজুহাত দিয়ে সম্পর্ক নষ্ট করে, তারা এক পুরুষের জীবন নষ্ট করে অন্য পুরুষের সঙ্গে সঙ্গ খুঁজতে চায়, তারা সুখের যোগ্যতা রাখে না। তৃষা, মনে আছে তুমি কি করেছিলে? যুবরাজের বউ হওয়ার কথা ছিল তোমার, তাকে ধোকা দিয়ে পুরান ঢাকা আসনি? তুজ দেওয়ানকে বিয়ের স্বপ্ন দেখিয়ে নেওয়াজ বাড়ির বউ হওনি? ধোকা দিয়েছো তো। তোমার শাস্তি যে মৃত্যু হবে না তুমি ভাবছো কি করে? একজনকে নয় দুজনকে ধোকা দিয়েছো। এই যে বদ্ধ ঘটা দেখছো, এখান থেকে পালানোর পথ নেই।
এখানে মরবে তুমি, কঠোর মৃত্যু হবে তোমার। ভেবে দেখো তো কেমন মৃত্যু হতে পারে, এখানে তোমার দাফন হবে না, কাফন হবে না, পরিশেষে মাটির দেহ মিশে যাবে না মাটিতে। লোকটা হাসলো, হেসে তৃষার মুখে পুনরায় টেপ লাগিয়ে নিজে মুখ থেকে মাস্ক খুলে ফেললো। এবার তৃষার চোখ দুটো বিস্ময়ে বের হয়ে যাওয়ার উপক্রম, তবে মুখ দিয়ে কথা বের হওয়ার যে পথ নেই। হঠাৎ লোকটা পেছনে তাকায়, ওপাশে আরেকটা রুমের দরজা খোলার শব্দ হয়। তৃষাও সেই শব্দ অনুসরণ করে দৃষ্টি ফেলে সেদিকে। লোকটি দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে হেসে বলে, ঘুম ভাঙলো তবে? ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই, এখানে এসে বসো, আমি খাবার দিচ্ছি। মেয়েটি তৃষার দিকে তাকালো, তারপর লোকটিকে বলল, ওর মাংসের বিরিয়ানি ছাড়া খাবে না, তুমি খাও। মুহূর্তে কেমন যেন চোখ মুখ আধার হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে মুহূর্তেই ধারালো ছুরিটা হাতে নিয়ে বলল, এক্ষুনি আবার রান্না করে দিচ্ছি, তুমি মন খারাপ করো না, তুমি রাগ করে চলে যেও না, যেও না কোথাও, একটু অপেক্ষা করো। সে তৎক্ষণাৎ তৃষার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, ওই দেখো, ওটা আবার তিথি, সুন্দরী না? সে তৃষার চুলে হাত বুলিয়ে বলল, তোমার চুল অনেক সুন্দর। আমার তিথির সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন আমি তাকে আমায় একজোড়া পুতুল উপহার দিই, একটা বর একটা বউ। কিন্তু জানো, তিথির যেদিন বিয়ে হয়ে যাবে আগের দিন সে আমায় ওই পুতুল ফেরত দেয়। আমাদের মাঝে অনেক রাগারাগি হয়, এক পর্যায়ে সে পুতুলগুলোকে ছুঁড়ে ফেলে, পেন্সিল কম্পাস দিয়ে মুখ ছিঁড়ে ফেলে, কেটে ছিঁড়ে ফেলে। কতবার বললাম এসব করো না। আমি সবসময় ওই পুতুলের জায়গায় নিজেদেরকে কল্পনা করেছি তুমি বউ সাজবে, তবে কেবল আমার জন্য। ঠিক তেমন একটা দিন কল্পনা করেছি, কিন্তু সে শুনলো না, বললো অনেক শখ ছিল এই পুতুলের মতো সুন্দর সংসারে। এখন নষ্ট করে ফেলেছি পুতুল, আর কোনো সংসার হবে না আমাদের। লোকটা একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি এখনো পুতুল কিনি। তিথি ঠিক যেইভাবে পুতুলদের রূপ বদলে দিয়েছিল, মনের আনন্দে সেইভাবেই দেই। আবার সেই পুতুলকে ছলনাময়ীদের চুল কেটে নতুন রূপ দেই। আচ্ছা, তিথিকে মারিনি কেন? মাথায় অনেক প্রশ্ন আসছে, তাই না? কারণ প্রতারণা তো সেই আগে শুরু করেছে। জানা নেই আমার কেন মারতে পারিনি, আজও তা জানি না। হয়তো অনেক বেশি ভালোবাসি বলে। জানো, তিথি আমাকে বলেছিল যদি তাকে আমি বিশ্বাসঘাতক নারী, তারই মতো নারীদের মাংস এনে বিরিয়ানি রান্না করে দেই, বলে সে বারবার আমার কাছে ফিরে আসবে, নইলে সে রাগ করে চলে যাবে আর আসবে না। তার আমার মাঝে মানুষের মাংসের বিরিয়ানির চুক্তি হয়েছে, আমি চুক্তিবদ্ধ। চুক্তি ভাঙলেই তিথি আর আসবে না, আর তাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো, কি করে? লোকটি তৃষার চোখের সামনে ছুরি ধরতেই বাঁচার শেষ ইচ্ছাটাও বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে প্রেমের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো ভেসে ওঠে, চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে, দুধার গড়িয়ে পড়ে জল, মস্তিষ্কে কেবল একটা গানই ঘূর্ণিপাক খায়। লোকটা ছুরির আগা চোখে ছোঁয়াতে যাবে তার আগেই দরজা খুলে যায় রুমের। পরপর কিছু লোকজন রুমে ঢুকতেই লোকটি সেদিকে তাকায়। আতঙ্কিত তৃষার চোখ দুটিও ততক্ষণে বাঁচার শেষ আশা খুঁজে বেড়াচ্ছে। লোকগুলো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই কালো হুডি পরিহিত লোকটি তাদের দিকে তাকায়, বাঁকা হেসে বলে, এই অবধি চলে এসেছো তাহলে ইন্টেলিজেন্সি অফিসার, এবার খেলা জমবে। থানার অফিস রুমের চেয়ারে বসে আছে প্রেম, হাতে একটা মার্বেল পাথরের অ্যান্টিক জিনিস। দেয়ালের মানচিত্রের দিকে তাকিয়ে আছে সে এক ধ্যানে। হাতের সেই গোল পাথরটিকে বলের মতো করে ঘুরিয়ে চলছে। হঠাৎ তার ধ্যান ভাঙতেই সে সামনে বসে থাকা লোকটিকে বলল। সামনে বসে থাকা লোকটি গুরুগম্ভীর ভঙ্গিতে তার পানে চাইল, তারপর বলল, প্রেম, নিওয়াজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আমরা এত বড় একজন সাইকো কিলারকে কখনোই ধরতে পারতাম না। আমি আসলেই কৃতজ্ঞ, কারণ আপনার জায়গায় অন্য কেউ থাকলে এত বড় রিস্ক নিয়ে এই কাজ ভুলেও করতো না। প্রেম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দূরে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। সে ওই পাহাড়ের দিকে তাকিয়ে কি যেন ভাবল। হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসতেই দরজার দিকে তাকালো। সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে একটা ডাক এলো, আপনাকে দেখলে সাইকো আরো বেশি উত্তেজিত হয়ে যেতে পারে। প্রেম পিছনে তাকিয়ে বলল, আমার কিচ্ছু হবে না, আদিত্য শাখাওয়াত। প্রেম সেল নাম্বার 106-এর সামনে যেতেই কেমন যেন বুকের ভেতরে মোচড় দিল। ফুফু হেতিজা কেঁদেই চলেছেন। প্রেমকে দেখে দৌড়ে এসে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, বাবা, আমার ছেলেকে বাঁচাও, তার বদলে আমায় ফাঁসি দাও, আমায় জেলে বন্দি করো। মা হিসেবে আমি এত সব সহ্য করতে পারবো না। প্রেম পেছন দিকে তাকাতেই আদিত্য চোখের ইশারা দিল দুজন মহিলা পুলিশকে। তারা হেতিজাকে ধরে উঠিয়ে বলল, জলদি রুমে চলুন, আপনার এখনো জবানবন্দি দেওয়া বাকি আছে। হেতিজার ধস্তাধস্তির সঙ্গে পারা মুশকিল, তবু মহিলা দুজন তাকে টানাটানি করে অন্য রুমে নিয়ে যায়। প্রেম সেলের কাছে যেতেই দেখল সেখানে প্রত্যুষ আহাজারি করছে, বারবার বলছে তাকে যেন বের করা হয়, মুক্তি দেয়া হয়। ওদিকে যে তিথি তার অপেক্ষায়, তাকে বিরিয়ানি রান্না না করে খাওয়ালে সে রাগ করবে, চলে যাবে অনেক দূরে, আর কখনোই ফিরে আসবে না।
প্রেম কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে অতীতের এক ঝলক দেখতে পেল। আজও তার সেই দিনের কথা মনে পড়ে। হয়তো আজকে প্রত্যুষের এই করুণ পরিস্থিতির জন্য সেও কম দায়ী নয়। প্রেম নিঃশ্বাস ছেড়ে সেলে হাত রাখল। ওপাশে প্রত্যুষ চিৎকার চেঁচামেচি করছে, ধাক্কাধাক্কি করছে। তবে প্রেমের মস্তিষ্ক এখন অন্য কিছু ভাবছে। আজ থেকে অনেক বছর আগের কথা। প্রত্যুষ আর প্রেমের তখন একেবারে কম বয়স, গলায় গলায় কত খাতির তাদের। তবে হঠাৎ করে প্রেম যখন বাবার পরক্রিয়ার কথা জানতে পারল, ঠিক তখনও ততটা ভেঙে যায়নি যতটা না ভেঙে গিয়েছিল প্রত্যুষ বাবার সেই বিষয় সম্পর্কে জানতে। কিন্তু তাকে বলেনি, আড়াল করেছে। সে আমায় বলতে পারত একবার বাবা আর রাফাকে নাকি সে আরও অনেকবার বাড়িতে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। একবার বললে কি হতো? এই ঘটনা নিয়ে ওই যে প্রেম আর প্রত্যুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, সেই সম্পর্ক আজও ঠিক হলো কই? ঝামেলা ঠিক হয় না, চলতেই থাকে। সেই ঘটনার 2 বছরের মাথায় সব ঝামেলা দ্বন্দ্ব ভুলে একেবারে রাতে প্রত্যুষ এসেছিল প্রেমের কাছে নিজের বিপদ নিয়ে। সেদিন প্রেমের ইচ্ছে হয়নি প্রত্যুষের কথা শোনার। সেদিন রাতেই অস্ট্রেলিয়ার ফ্লাইট ছিল প্রেমের। সে চলে যায়। একবারও জানতে আগ্রহী হয়নি প্রত্যুষ অভাগার মতো কেন তার কাছে ছুটে এসেছিল। সেদিন একবার যদি শুনতে চাইতো। 6 মাস পর দেশে ফিরে প্রেমার মুখ থেকে টুকটাক কিছু কথা অবশ্যই শুনতে পায় প্রেম অনেক আগ থেকেই জানত তিথি নামক মেয়েটিকে প্রত্যুষ ভালোবাসে। এমনকি প্রেম নয় বরং নেওয়াজ বাড়ির সবাই জানত দুজনের সম্পর্কের কথা। কতবার এই বাড়িতে এসেছে ওই মেয়ে। প্রেমকে জানায় তিথির অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। মাঝে নাকি প্রত্যুষ একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তখন সে স্বাভাবিক আছে। অস্ট্রেলিয়ায় যাওয়ার রাতে ওই বিষয়ে সাহায্য চাইতেই প্রত্যুষ ছুটে এসেছিল। তখন অবশ্য এসব শুনে প্রেমের অনেক খারাপ লেগেছিল, কারণ অস্ট্রেলিয়ায় যাওয়ার পরও প্রত্যুষ প্রেমকে অনেকবার কল করেছিল। তবে জিদে অভিমানে কল ধরেনি সে। অনেকবার ধরতে গিয়েও ধরা হয়নি। কেন যে ধরল না? বাংলাদেশে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। প্রত্যুষকে স্বাভাবিকই মনে হচ্ছিল, তবে পড়ালেখা নিয়ে ব্যস্ততায় থাকতো। তাই কখনো প্রেমের পুরনো বিষয়গুলো নিয়ে কথা তোলাই হয়নি। অনেকবার চেয়েছিল, তবে ততক্ষণে দেখা গেল প্রত্যুষ তার থেকে দূরত্বে চলে গেছে। এখন যে আপনার থেকে দূরত্ব বজায় রাখে, তার সঙ্গে তো আগলা খাতির জমে না, আর করাও ঠিক না। আদি হঠাৎ প্রেমের পাশে দাঁড়িয়ে বলে, একটু আগে প্রত্যুষের আস্তানার খোঁজ পাওয়া গেছে, তল্লাশি চলছে, আমিও বের হব। যাবে তুমি? কিসের আস্তানা? এই যে তোমার ভাই কক্সবাজার আসার পর কোন রুমে থেকেছে, কোথায় বসে এত সব বুদ্ধি এঁটেছে। ও আচ্ছা, তবে আমি এখন যাব না। আমার আগে তৃষার সঙ্গে দেখা করতে হবে। হাসপাতাল থেকে শিমতলার কল এসেছিল, জ্ঞান ফিরেছে তৃষার। আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গে যাই। জিজ্ঞাসাবাদ কত কি বাকি? থানার বাইরে সিদ্দিক নেওয়াজ দাঁড়িয়ে। সে প্রেমকে দেখে কিছু বলল না। তবে প্রেম জানিয়ে দাদু এসব সহ্য করতে পারছে না, কষ্ট পাচ্ছে। তবে মুখে এখনও বলবে না। সে প্রেমাকে দাদুর সঙ্গে থাকতে বলে হাসপাতালে চলে গেল। ইন্টেলিজেন্স অফিসার আদিত্য শাখওয়াত ও তার বাইকের পেছনে উঠে বসল। তারা অনেক কিছু জানে, আবার অনেক কিছু অজানা। রহস্যের বেড়া জাল এখনও ধরে আছে তাদেরকে। এক এক করে সবটা এখনও উন্মোচন করতে হবে। সাইকোকে তো খুঁজে পাওয়া গেছে, তবে তার প্রাক্তন, যার জন্য তার এত দূর আসা, এত সব করা, সেই তিথিকে কোথায় আছে তাকে তো এখনও জানা বাকি। হাসপাতালের সাদা চাদর আর জীবাণুনাশকের গন্ধ মেশানো পরিবেশে তৃষা শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, শরীরটায় দুর্বলতার ছাপ স্পষ্ট। ডান হাতের শিরায় স্লাইনের সূক্ষ্ম নল। বেডের পাশের চেয়ারটায় বিষণ্ণ মুখে বসে আছে তৃষার বান্ধবী শিমলা। তার চোখে মুখে উদ্বেগ। একটু দূরে জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে অঙ্কুর। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। শিমলা তাকালো। আরে প্রেম ভাই, আসুন। প্রেম এগিয়ে এলো। প্রেমের সঙ্গে আদিত্যও আছে। প্রেম এসেই তৃষার বেডের কিনারায় সাবধানে বসল। আদিত্য তার হাতের ফলের ঝুড়িটা রাখল টেবিলের ওপর। প্রেম হাসি মুখে কাছে ঘেঁষতেই পিটপিট করে চাইতে থাকা তৃষার ক্লান্ত চোখ দুটি তার দিকে স্থির হলো। কেমন লাগছে এখন? প্রেম স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল। কথা বলতে গিয়েও যেন পারল না তৃষা। সে শুধু প্রেমকে দেখে মৃদু হাসার চেষ্টা করল। প্রেম তার ডান হাতটা, যেটায় স্লাইন চলছে না, নিজের উষ্ণ হাতের মুঠোয় আলতো করে ধরল। চিন্তা করো না, একদম ঠিক হয়ে যাবে। আর বিপদ নেই, তুমি নিরাপদ। তৃষা চোখ বন্ধ করে সম্মতি জানালো।
চোখ খোলার সঙ্গে সঙ্গেই তার দৃষ্টি সরাসরি চলে গেল প্রেমের সাথে দরজার কাছে দাঁড়ানো মানুষটার দিকে। তৃষার শরীর মুহূর্তেই যেন হিম হয়ে গেল। তার পিটপিটের চোখে এক লহমায় আতঙ্কের কালো ছায়া নেমে এলো। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। এ তো সেই মুখ, সেই পরিচিত চিবুক। তীক্ষ্ণ চোখ তাকেও তো তৃষা দেখেছে। সে ফ্যাঁসফ্যাঁসে গলায় ফিস ফিস করে বলল, উনি আমি মারতে এসেছে। প্রেম হতভম্ব। তৃষার হাতটা তার হাতের মুঠোয় কাঁপুনি শুরু করেছে। রক্তে যেন শীতল স্রোত বইছে তার। কি হলো তৃষা? উনি তোমাকে বাঁচিয়েছে, এটা শান্ত হয়ে বলছে। প্রেম দ্রুত তার দিকে ঝুঁকে পড়ল। জানি তোমার মনে অনেক প্রশ্ন। এখন কয়টা বাজে জানো? টানা কতগুলো ঘন্টা তুমি বেহুশ ছিলে তা জানো? কিচ্ছু জানি না আমি। কেবল জানতে চাই আপনি কি এসব সঙ্গে জড়িত? রাত হলে কোথায় বের হন আপনি? কার সঙ্গে দেখা করেন? কি লুকাচ্ছেন আপনি? এই লোক প্রত্যুষ সবাই একত্রে জড়িত নন তো? কুল তৃষা, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। বিচলিত হবে না প্লিজ। শরীরে কি অবস্থা দেখেছো? প্রেম একটা নিঃশ্বাস ছেড়ে তৃষার দিকে তাকায়, তারপর নিজেকে শান্ত করে বলতে শুরু করে, কক্সবাজারে যেদিন প্রথম আসে সেদিন থেকেই তোমার সঙ্গে এত সব ঘটনা ঘটা শুরু হয়, মনে আছে? রুম নম্বর 102-এ ঘটা সে ঘটনা আমি বারবার বুঝিয়েছিলাম সেসব তোমার ভ্রম। তবে বস্তুত সেসব আসলে সত্য ছিল। ওই দিন তুমি যখন করিডোরে বাঁচার জন্য হাতড়ে বেড়াচ্ছিলে, ঠিক তখন শেষবারের মতো যে ছায়ামূর্তি দেখেছিলে তা ছিল ইন্টেলিজেন্স অফিসার আদিত্য শাখাওয়াতের ছায়া। সে তোমাকে মারতে নয় বরং বাঁচাতে এসেছিল, কিন্তু সে তোমার কাছে পৌঁছার আগেই তুমি ফারাজ এলাহির রুমে চলে যাও। তাই সে আর তোমার কাছে আসেনি। 102 নম্বর রুমে তুমি যাকে দেখেছিলে সে ছিল প্রত্যুষ দেওয়ান, আসল কালপ্রিট। দিন সে তুমি মারতে চাইলে অবশ্যই মারতে পারত। ইচ্ছে করে ছেড়ে দিয়েছিল কেন জানো? কারণ সে ভয় দেখিয়ে মারতে বেশি পছন্দ করে। এদিন তোমার কাছে আমি পৌঁছানোর আগে আমার কাছে অফিসার আদিত্য শাখাওয়াত পৌঁছায়। তার থেকে যা জানতে পারি তা জেনে আসলে আমি অবাক হই। সাইকোর এই পর্যন্ত করা সবকটা খুনের বায়োডাটা আমার সামনে সে উপস্থাপন করেন। একই ধরনের খুন, আর খুনের আগে সে শিকারের ছবি তুলে দেয়ালে লাগিয়ে যায় অগ্রিম। সেদিন এই রুমের দেয়ালে তোমার ছবি টাঙানো ছিল, আর এমন কিছু ছবি যা একেবারে কাছ থেকে তোলা ব্যক্তি ছাড়া আর কারো হওয়া সম্ভব ছিল না। দেয়ালের ছবির পাশে পরবর্তী শব্দটা বড় করে লিখে রাখা ছিল। আমি হোটেল ম্যানেজমেন্টকে বিষয়টি জানাতে বললে আদিত্য শাখাওয়াত আমায় নিষেধ করেন। বলেন বিষয়টা গোপনের সামনে নিলেই অন্য বুদ্ধিতে সাইকোকে ধরা যাবে, কোনো বিশৃঙ্খলা যাতে মানুষের মনে তৈরি না হয়। এই 102 নম্বর কক্ষে ঘটা কাহিনীকে কাল্পনিক বলে চালিয়ে দেওয়া হয়। তোমার কাছে এমনভাবে উপস্থাপন করতে বলা হয় যাতে করে তুমি ভাবতে পারো এসব তোমার ভ্রম। কারণ বিষয়টা জানাজানি হলে কাছের কাজ তখন কিছুই হতো না, বরঞ্চ সব উলটপালট হয়ে যেত। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি রাত করে কোথায় যেতেন? দিন এই জঙ্গলে আপনি এমনি এমনি তো আর আমার পেছনে আসেননি। আপনি আগ থেকে সব জানতেন তাই না? কিছুটা জানা, কিছুটা আবার অজানা বলতে পারো। মনে আছে যেদিন আমরা সমুদ্রের তীরে সবাই মিলে সময় কাটিয়েছিলাম, সেদিন শেষ বেলায় তোমায় একটা চিঠি দিয়ে দেওয়া হয় যেখানে হুমকি দেওয়া কথা লেখা ছিল। ওই চিঠি কিন্তু তুমি ইচ্ছে করে প্রত্যুষ ওই সময় পাঠায় যখন তোমার কাছে আমি ছিলাম না। তবে আমি তখন পাশে না থাকলে তোমার নিরাপত্তার দায়িত্বে আইনের লোকেরা ছিল। প্রতিনিয়ত তারা তোমার নজর রাখছিল। ওই সময় তুমি কক্সবাজারের ভিড়ে যে হুডি পরা লোকটাকে দেখেছো হচ্ছে আদিত্য শাখাওয়াত। উনি তোমার যাতে বিপদ না হয় তাই নজরে রাখছিলেন। তবে একসময় সে আমি দুজনে বুঝতে পারি তুমি মূলত তাকে অপরাধী হিসেবে ধরে নিয়েছিল। এটা নিয়েও কম সমস্যা ছিল না আমার। তবু আদিত্যের কথায় তখন আমি চুপ হয়ে যাই। সে কেবল একটা কথাই বলেছিল, যা হচ্ছে হতে দাও, এভাবে আসল খুনির কাছে জলদি পৌঁছাতে পারবো। ওই দিন সারা রাত ঘুমোতে পারেননি। তারপর ভোরে বিরাট এক ধাতের সমাধান করতে সকাল সকাল আদিত্যর কাছে ছুটে যায়। তবে কথায় শেষ করে উঠতে আদিত্যের কাছে খবর আসে তুমি নাকি ঝাউবনের দিকে যাচ্ছ। আমি কিছুতেই তোমাকে একা ছাড়তে পারি না। আমার সঙ্গে সেখানে আরো 2 জন অফিসার ছিল। সেই দিনও তুমি খুনির হাত থেকে বেঁচে যাও। দেয়ালে সেদিন তোমার ছবি দেখে আমি আরো নিশ্চিত হয়ে যাই কি হতে চলেছে। এবার বলি রাতে কি কারণে ঘুমাতে পারেনি। ওই দিন বেশ কিছুক্ষণ আদিত্যের সঙ্গে কথা হয়। কথায় কথায় বলি প্রত্যুষ এই পজিশনে জব করে, তারা একে অপরকে চেনে নাকি। আমি যতটুকু জানি প্রত্যুষ মিশনে চলে গিয়েছিল। সেখান থেকে সবচেয়ে বড় সত্য সামনে আসে। জানতে পারি প্রত্যুষকে কিছুদিন আগে নাকি চাকরি থেকে বিতাড়িত করে, আর তার জায়গায় আসে আদিত্য। সেদিন রাতে হেতিজা ফুফুকে জিজ্ঞেস করি পুনরায় প্রত্যুষের বিষয়ে। সে জানায় প্রত্যুষ নাকি মিশনে আছে। বিষয়টা শুনে খটকা লাগে। আদিত্য আরো জানায় প্রত্যুষকে অনেকদিন ধরে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল সে নাকি ডিউটি ঠিক করে করতো না, বিশেষ করে রাতের। মাথায় একবার আসেনি প্রত্যুষই যে খুন। তবে খুনি প্রমাণ রাখার ধরন দেখে আন্দাজ তো করেছিলাম সে খুব কাছের, কারণ বেশিরভাগ জিনিসই আমার নকল করা। ধরো আমার পারফিউম, আমার মতো হুডি, এমনকি আমার পছন্দের গানও। আমার রুমের দেয়ালে আমি ট্রাভেল করে বিভিন্ন ছবি লাগিয়ে রাখি। খুনিও একইভাবে তাই করলো। এত খটকা লাগলো। তোমার কাছে বিকেলে একটা পার্সেল এসেছিল তাই না? চুল পুতুল রাখা ছিল। ওই পার্সেল যখন লোক এসে তোমার রুমে পৌঁছে দেওয়ার জন্য
রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল, তখন আমি রুমে ঢুকতে নিয়েছিলাম। লোকটাকে আমার রুমের সামনে দাঁড়াতে জিজ্ঞেস করলাম হাতে কি। সে বলল পার্সেলটা আমি আগে হাতে নেই। বাক্সের উপর একটা কাগজে লেখা ছিল। ওই চিরকুট পরে বুঝতে বাকি রইল না খনি আমার নাম ব্যবহার করে আমায় খারাপ বানিয়ে তোমার কাছে পৌঁছাতে চাইছে। পার্সেলের ওপর থেকে চিঠি সরিয়ে নিজের কাছে রেখে সরাসরি নিচে চলে যায়। আদিত্য কি বিষয়টা জানাতেই সে বলল, তৃষা, তোমাকে যত বেশি সন্দেহ করবে ততই কাজ সহজ হয়ে যাবে। তাই আমিও ঠিক তেমন ভাবে নিজেকে তোমার সামনে উপস্থাপন করি যাতে তুমি আমাকে সন্দেহ করো। সবকিছুর হিসেব তোমার কাছে গরমিল পাকিয়ে যায়। আমিও যদিও তোমাকে নিয়ে রিস্ক নিতে চাইনি, কিন্তু কতগুলো মেয়ের বিষয় শেষ হয়ে যাচ্ছে ভাবতেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। আমি ভালো করেই জানতাম তুমি আমায় সন্দেহ করছো। আমি হুট করে কই যাই কি করি জানার খুব আগ্রহ তোমার। মাঝরাতে আমি ঘর থেকে বের হয়ে যাই যাতে করে তুমি আমি অনুসরণ করো, সন্দেহের বসে আমায় ফলো করো। যা চেয়েছিলাম ওদিকে তুমি আমার পেছনে আসো। খনি ভেবে বসে তার ফাঁদে তুমি পা দিয়েছ। আমি মোড় ঘুরে একটা রুমে ঢুকে পড়তেই খনি তোমায় জিম্মি করে। ভাগ্যিস তোমার উপর নজর রাখা হয়েছিল, তবুও সময় মতো তোমার কাছে পৌঁছাতে পারিনি। তার খেসারত আমি আজীবন ভুগিয়ে যাবে। কি অবস্থা করেছে জানার তোমার? প্রেমের চোখের কোণে তখন জল। তৃষা নিজেকেও সামলাতে পারেনি। সে উঠিয়ে বসার চেষ্টা করে। শরীরে এত বাধা, এত যন্ত্রণা হচ্ছে, তবুও চেষ্টা করে প্রেমকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। সে প্রেমকে বুকে জড়িয়ে ধরতে প্রেম তৃষাকে বলল, কখনো কল্পনা করতে পারেনি প্রত্যুষ সে কাজ করবে। আজ পর্যন্ত কতগুলো মেয়ের প্রাণ নিয়েছে সে, কি নির্মম ভাবে হত্যা করেছে। তাই তো বলি ইন্টেলিজেন্স হয়ে এখনো খুনিকে ধরতে পারছে না কেন? ধরবে কি করে? যদি খুনি সে নিজেই হয়, এর পরিবারকেও ধোকায় রেখেছে। চাকরি চলে গেছে, যেখানে সেখানে সে বাসায় বলছে মিশনে গেছে। অথচ সে মিশরে না গিয়ে তৃষাকে খুন করার ষড়যন্ত্র করেছে। তৃষার অপরাধ কি? যুবরাজকে বিয়ে না করে পালিয়ে আসা, নাকি তাকে বিয়ে করার কথা দিয়ে অন্য কারো হয়ে যাওয়া? হঠাৎ আদিত্য এগিয়ে এলো আরো কাছে। সে তৃষাকে প্রশ্ন করল, প্রত্যুষ জেলে বারবার বলেছিল তিথির কথা, ওইখানে নাকি তিথিও ছিল, কিন্তু সেখানে গিয়ে তো আমরা কোনো মেয়েকে দেখতে পাইনি। তিথি কি আমাদের আসার আগে পালিয়েছে? সম্ভবত এই তিথি নামক মেয়ে তো তার প্রাক্তন ছিল, তার জন্যই তো প্রত্যুষ সবাইকে খুন করেছে। তাহলে সে যেহেতু চলে এসেছে, তবুও এসব কেন করছে প্রত্যুষ? তিথি নামটা শোনা মাত্রই তৃষার হঠাৎ করে আগের মতো শ্বাসকষ্ট উঠে যায়। প্যানিক অ্যাটাক শুরু হয়। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। অঙ্কুরকে ধমকের সুরে বিচলিত হয়ে নার্সকে ডাক দিতে বলে। তৃষাকে পানি খাইয়ে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আদিত্যকে বলে, ওর অবস্থা এখন ঠিক নেই, আপনি বাকি প্রশ্ন পরে করুন, এখন একটু ওর একা থাকা দরকার। আদিত্য মাথা নাড়িয়ে সায় দিয়ে বাইরে এসে বসল। মুহূর্তেই তার ফোনে কল এলো। প্রত্যুষ এতদিন যেই বাসায় থেকেছে তা খুঁজে পাওয়া গেছে। আদিত্য সেখানে টিম পাঠিয়েছিল তদন্তের জন্য। সেখান থেকেই তদন্ত দলের সিনিয়র আহাদ কল করেছে। কল রিসিভ করতেই আহাদের অশান্ত কণ্ঠস্বর ভেসে এলো। আদিত্য জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু পেয়েছো? আদিত্য সাখওয়াতের পাকস্থলী যেন গলতকরণ করা বিষাক্ত পিত্ত ছুঁড়ে ফেলার জন্য অধীর হয়ে উঠল। শিরা উপশিরা পর্যন্ত কেঁপে উঠছে তার। রক্তে বরফ জমে কঠিন হয়ে গেছে। বাতাসে এমন 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 এক বিকট পচনশীল মৃতদেহের গন্ধ, যা মানুষের নাসারন্ধ ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। নরকেও হয়তো এমন বিষাক্ত গন্ধের উদ্ভব হয়নি। এখানে টিকে থাকার মানে বমির আষ্টে ধোঁয়ার আত্মা দম বন্ধ হয়ে মৃত্যুর দিকে ধীর গতিতে হাঁটা। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো প্রশ্ন, এই মেয়েলি মৃতর দেহটি কার? মৃতদেহে কি আদৌ মৃত্যুর পর বিশ্রাম পেয়েছে, নাকি নিষ্ঠুর কোনো বিকৃত মস্তিষ্ক তাকে অকথ্য নিষ্ঠুরতায় বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েছে? এই ভগ্ন দেহ হয়তো বছর খানেক আগে নিঃশ্বাসবিহীন হয়েছে। তা সত্ত্বেও কত কৌশলে তাকে আবার জীবতের ছদ্মবেশে হাজির করবার নরপিচাসী পরীক্ষা চালানো হয়েছে। দেহটি অর্ধকঙ্কাল, আর বাকি অংশ অনেকখানি আলগা চামড়ার টুকরো দিয়ে কদর্যভাবে জোড়া লাগানো। প্রতিটি চামড়ার রং ভিন্ন, কখনো অতল অন্ধকারের মতো কালো, কখনো হিমের মতো বিবর্ণ সাদা। মৃত্যুদূতের কর্মশালার নমুনা। দেহের বিভিন্ন স্থানে অস্ত্রোপচারের সেলাইয়ের দাগ, যা দেখে মনে হচ্ছে কসাইখানার দক্ষ কসাইও বোধহয় লজ্জায় মাথা নত করত। মাথার একাংশের চুল আর বাকি অংশ হাড়ের শুষ্ক রূপ।
একটি ভয়ঙ্কর পরিত্যক্ত প্রশ্নান্তিক অবশেষের মতো। এই চুলও এক মানুষের মাথার নয়, বহু মানুষের মাথা থেকে ছেঁড়া চুল জোড়া লাগিয়ে মিথ্যা পরিচয় গঠন করা হয়েছে। চোখের কোটর শূন্য ভয়াল গহ্বর, ঠোঁটে অমানবিক বিকৃতি, উপরের ঠোঁটে অন্য কারো, নিচের ঠোঁট অন্য কারো দেহ থেকে ছেঁড়া, আর দুর্গন্ধ, এমন গন্ধ যা শুধু নোংরা নয় বরং শয়তানের প্রলয় শ্বাসের মতো হাড়ে প্রবেশ করে আত্মাকে ধ্বংস করতে সক্ষম। আদিত্য আর দেরি না করে বাইরে চলে এলো। প্রেম এখনও ভেতরে আছে, এত আগ্রহ নিয়ে ওই লাশটাকে দেখছে, বিশেষ করে লাশের গলায় ঝুলতে থাকা একটা লাল রঙের হীরার নেকলেসের দিকে। হঠাৎ আহাদ এসে তার পেছনে দাঁড়ায়, একবার লাশের দিকে তাকিয়ে অন্যবার প্রেমের দিকে তাকায়, অতপর বলে, স্যার আপনাকে ডেকেছে, থানা থেকে কল এসেছে, দেয়ান স্বয়ং আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে। এমনিতে উত্তর সব তার কাছে, যেতে তো হবেই, যেহেতু সে ডেকেছে তাই বোধ দেরি করা ঠিক হবে না। আদিত্য স্যার বাইরে আছে, আপনি আসুন। এবার এক মুহূর্ত অপেক্ষা না করে রুম থেকে বাইরে বের হয়ে আসে। আহাদ পুনরায় একবার লাশের দিকে তাকায়, তারপর লোকেদের বলে, লাশটা টেস্টে পাঠানোর ব্যবস্থা করো, কাল লাশ জানতে হবে। সাইকোর মুখের বয়ান যথেষ্ট নয়, তাই তাছাড়া এই রুমে আরও ভালো করে তল্লাশি করো, একটু ক্লু যাতে হাত ছাড়া না হয়, আর অবশ্যই এই রুমের আশেপাশে যেন কোনো আউট ভার্সন অ্যালাও না হয়। আহাদ কথাগুলো বলে আর অপেক্ষা করল না, জলদি বাইরে চলে গেল। বাইরে স্যার দাঁড়িয়ে আছে, লোকাল থাকায় অনেক কাজ। শালার পুলিশ যদি নিজেদের কাজ একটু ভালো মতো করতো তবে এত নগণ্য একটা বিষয়ে ইন্টেলিজেন্স অফিসারের টিমকে আসতে হতো না। সবে মাত্র বিয়েটা হলো, হানিমুনটা আটকে দিল এই সরকারি চাকরি, গজব পড়বে সব কটার উপর। হলুদ বাল্বের ঝিমিয়ে পড়া আলোর নিচে বসে আছে প্রত্যুষ, তার সামনের চেয়ারে প্রেম আর আদিত্য বসে আছে। প্রত্যুষকে পরপর অনেকগুলো প্রশ্ন ছোড়া হয়েছে, দেখা যাক গল্প তার বানোয়াট হয় নাকি বাস্তব। প্রেম হাতের ফোনটা রেখে প্রত্যুষকে বলে,